एम्बुलेंस बुलाइए, इट्स सीरियस। নমস্কার, আমার নাম ডক্টর জুলফি শাহিদ। ওয়েলকাম টু কর্মা মিস্টার দত্ত। আমার নাম দিবাকর, আমি ডক্টর জুলফির সহকারী। জানেন তো, আমি সারাদিন রুগীকে দেখতে পাই। তুমিও দেহুদা? নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন থ্রিলার 10। সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে গল্প শোনার জন্য। এর পাশাপাশি জানাই, ইউটিউব অ্যানালিটিক্স বলছে যত শ্রোতা বন্ধু আমাদের শুনছেন ততজন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। সকল শ্রোতা বন্ধুর কাছে আমাদের একান্ত অনুরোধ, গল্প ভালো লাগলে গল্প শোনার পরে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন। এবার গল্পে ফেরা যাক। আমাদের আজকের নিবেদন লেখক পথিক মিত্রের গল্প মনে পড়ে রুবি রায়। গল্প পাঠে অভিক। বিভিন্ন চরিত্রে মলয়, কৌশিক, বিশ্বজিৎ, শুভদীপ্ত, অতনু, রুফিনা, হ্যাপি, অস্মিতা, বলাকা, বিশাল ও অর্পিতা। শুরু হচ্ছে আজকের গল্প মনে পড়ে রুবি রায়। 1944 22শে ফেব্রুয়ারি, বার্লিন। নিজের বেসমেন্টের গোপন ল্যাবে অধৈর্যভাবে পাইচারি করছেন ডক্টর এরিক স্মিড। তার চোখে মুখে একটা চাপা রাগ আর উৎকণ্ঠা। আর একটু সময় চাই তার, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই সময়টাই তো দুর্মূল্য। তারপর তার গবেষণার ফলশ্রুতি হিসেবে একটা অভিনব টর্চারের ব্যবস্থা তিনি তুলে দেবেন মহামহিম হিটলারের হাতে। ইহুদিদের ওপর তার মনের চিরকালীন ঘৃণা এবার তিনি চরিতার্থ করবেন। অল্প কিছুক্ষণ আগে খবর এসেছে মিত্রশক্তির ঘাঁটি দিনে দিনে আরও মজবুত হচ্ছে। 1941-এ আমেরিকান পার্ল হারবারের আক্রমণের পর এখন বিশ্বযুদ্ধে আমেরিকা মিত্রশক্তিকে যোগ দিয়েছে। খুব দ্রুত পাল্টে যাচ্ছে বিশ্বযুদ্ধের সমীকরণ। সেটাই আরও দুশ্চিন্তা বাড়িয়ে দিচ্ছে এরিকের। না না না, এতটা দেরি করা একদম ঠিক হলো না। 2 বছর বেশি সময় লেগে গেল রিসার্চ কমপ্লিট করতে। ফিউরারকে আমি নিজে কথা দিয়েছিলাম যে এমন এক পদ্ধতি আবিষ্কার করব যাতে ইহুদিদের এমন যন্ত্রণা দেওয়া যাবে যার কাছে হলোকস্টের কষ্ট কিছু না, অথচ সবটাই হবে মানসিক। কোনো শারীরিক অত্যাচার প্রয়োজন হবে না। মানুষের মাথার হিসেবে এমন ঘেঁটে দেওয়া যাবে যে সে মানুষ বেঁচে থাকতে ভয় পাবে। এই ভয় সহ্য করতে না পেরে ওরা 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 নিজেরাই মাথা কুটবে মরার জন্য, যাকে বলে মাস সুইসাইড। এই পদ্ধতির নাম ইনডিউসড ফিয়ার সাইকোসিস। কিন্তু আমি কি করব? এটা তো কোনো যন্ত্র বানানো নয়, একটা মনস্তাত্ত্বিক পরীক্ষা। এতে সময় লাগাটা স্বাভাবিক। এখন যখন আমি প্রস্তুত, তখন ফিউরার নিজেই ব্যস্ত। নিজে বাঁচলে তবেই তো, তাই না? কিন্তু এ যাত্রায় বোধহয় একটু বেশি দেরি হয়ে গেল এরিকের। তার ঘৃণার পাত্র ইহুদিগুলোকে আতঙ্কে ছটফট করতে দেখার বাসনা তার কবে যে পূর্ণ হবে। তবে এরিক আশাবাদী। একবার, শুধু একবার ফিউরার আমায় ডেকে পাঠান, তারপর
14ই সেপ্টেম্বর 1996, ঝুড়িয়া, রাত 10:30। বেটি, বেটি, ও বেটি, কোথায় গেলি রে মা? আমি বাপি রে। পাগলের মতো ছুটে বেড়াচ্ছেন মিস্টার রায়, আর থেকে থেকে চেঁচিয়ে উঠছেন। অঝোরে বৃষ্টি পড়ছে, মেঘলা আকাশে চাঁদ মাঝে সাঝে উঁকি মারছে। এলোপাথারি কিছু টর্চের আলো কালো অন্ধকারে ঢাকা টিলার উপর ছুটে বেড়াচ্ছে। রায়বাবুর 12 বছরের মেয়ে দুপুর থেকে নিখোঁজ। দুপুরে বন্ধুদের সঙ্গে লুকোচুরি খেলছিল সে পাশে টিলার উপরে। তারপর বৃষ্টি আসে, বন্ধুরা ভাবে সে বাড়ি চলে গেছে, কিন্তু যায়নি। রায়বাবু পেশায় একজন ইঞ্জিনিয়ার, পাশের খনিতে। কাজপাগল ছাপোষা বাঙালি। রাত 8টায় বাড়ি ফিরে জানতে পারেন মেয়ে দুপুর থেকে নিখোঁজ। নিজের স্ত্রীর সঙ্গে একদমই বনিবনা নেই রায়বাবুর। কানাঘুষো শোনা যায় তার স্ত্রীর নাকি পরকীয়া সম্পর্ক আছে, তাই সংসারে মন নেই। এমনকি নিজের মেয়ের প্রতিও বিশেষ টান নেই। না হলে এতক্ষণ মেয়ে বাড়ি না ফেরাতেও মায়ের সেরকম তাপ উত্তাপ নেই কেন? রায়বাবুর বেঁচে থাকার একমাত্র সম্বল মেয়ে, আর সে কিনা নিখোঁজ। বড় অসহায়ভাবে পাগলের মতো ছুটে বেড়াচ্ছেন মানুষটা। থেকে থেকে চিৎকার করে ডাকছেন মেয়েকে। সাথে অফিসের 3 বন্ধু আর কিছু লোকাল পুলিশের লোক রয়েছে। টিলার অন্ধকার ভেদ করে টর্চের আলো খেলে বেড়াচ্ছে এদিক থেকে ওদিকে। হঠাৎ শোনা গেল ইন্সপেক্টর দুবের ভারী কি কণ্ঠস্বর। एम्बुलेंस बुलाइए, इट्स सीरियस, और सिर्फ लड़की के बाप को भेजो और किसी को आने मत दो। নিজের নাম শুনে রায়বাবু ছুটে গেলেন ঝোপটার দিকে। চেঁচিয়ে উঠলেন, মা, মা রে, আমি এসে গেছি রে মা। Epril 2023, কলকাতা থেকে নিকটবর্তী হাইওয়ে, রাত 11:45। একটা ভোজপুরি গান বেজে চলেছে। মুখে গুটকা ঠেসে মাথা দুলাতে দুলাতে ট্রাক চালিয়ে চলেছে মাংলু। মুখে গুটকা নিয়ে সে গুনগুন করে গান করছে। পাশে তার ওস্তাদ হালকা ঝিমুচ্ছে। কলকাতা ছেড়ে আজ রাতেই ছত্তিশগড় ঢুকতে হবে তাকে। অন্ধকার হাইওয়ের বুক চিরে রাস্তা নির্দেশ করছে ট্রাকের হেডলাইট। নিঝুম ফাঁকা হাইওয়ে, চারদিকে নিকষ অন্ধকার, আর মাঝখানে সরল রেখায় হেডলাইটের আলো যেন আরও বেশি নিঝুম করে দিচ্ছে চারদিককে। মাঝে সাঝে দুটো একটা মালবাহী ট্রাক ছাড়া সেরকম কিছু নজরে পড়ছে না। হাইওয়ের দুধারে সম্ভবত ক্ষেত বা খালি জমি। ওস্তাদ বোধহয় ঘুমিয়ে পড়েছে। এবার তাকেই পুরো রাতটা টানতে হবে। আপন মনে গজগজ করে উঠল মাংলু। ট্রাকের হলুদ হেডলাইটে জনশূন্য পিচের রাস্তাটা বড় একঘেয়ে লাগছে। গাড়ির পুরনো টেপটাতেও ঘ্যার ঘ্যার শব্দ হচ্ছে। হঠাৎই সামনে একটা অবয়ব ঝাঁপিয়ে পড়ল, যেন কেউ অপেক্ষা করছিল তাদের ট্রাকটার জন্য। ব্যাপারটা এই জনশূন্য রাস্তায় এত অকস্মাৎ ঘটল যে মাংলু কিছু বোঝার আগেই 16 চাকার মালবাহী ট্রাকের তলায় পড়ল সেই অবয়ব। মাংলু ব্রেক দিল, কিন্তু সে জানে খুব জোরে ব্রেক দিলে ট্রাক পাল্টি খাবে। সহসা ধর্মর করে উঠে বসলো ওস্তাদ। का कर दियो बेबुड़बक, आदमी मार डालो। अपनी गलती नहीं ओस्ताद, हठात हठात सुनसान रास्ता सामने झाँप दिल, एकदम एकदम भूतेर माफिक। हाँ। राम राम, साला मर्डर जाएगा पेलो ना। खुजे खुजे আমার গাড়ির সামনে। ओस्ताद एक बार देखो। हाँ देखिए एक बार। पागल हो गए हो का? पुलिस से लफड़ाई फांस भी ना की। टेने चाला এখন ফাঁকা রাস্তায় কেউ আসার আগে জলদি চল, আমার মুখ দেখিস না বেবুড়বাক। ওস্তাদের ধমকি খেয়ে তাড়াতাড়ি করে ট্রাক চালু করে দিল মাংলু। নিমেষের মধ্যে রাতের অন্ধকার হাইওয়ের বুকে মিলিয়ে গেল মালবাহী ট্রাক। শুধু রাস্তার বুকে পড়ে রইল একটি ক্ষত বিক্ষত মৃতদেহ। পরনে একটা সাদা ঢলা পাঠানি কুর্তা আর পায়জামা, মাথায় সাদা পাগড়ি।
আর চারপাশে ভেসে যাওয়া লাল রক্ত ও পিষে যাওয়া বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। এপ্রিল 2023, রাত 11:30। আধার নেমে গেছে অনেকক্ষণ, এখন রাত 11:30 মতো হবে। আমি একটি বাসের ভিতরে বসে আছি। বাইরে হলদে স্ট্রিট লাইটের রেটো আলো বাসের ভিতরে একটা রহস্যময় আলো আধারি সৃষ্টি করেছে। না, কোথাও যাচ্ছি না আমি, আর কোথাও যাওয়ারও নেই আমার। বাসটাতে একটা লোকও নেই, থেমে আছে বাসটা। আজকের দিনের মতো তার যাত্রা শেষ, আর কোথাও যাবে না সে। অনেকটা আমার মতোই ক্লান্ত হয়ে পড়েছে, আর সে ছুটবে না, কারণ নিয়তির থেকে ছুটে পালানো যায় না। তবে এই বিষয়টাকে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে। সেই সময়টুকুই যত ছোটাছুটি। বাসের বাইরে বাসের ড্রাইভার, খালাসি, কন্ডাক্টররা বসে তিন পাত্তি খেলছে। তাদের হালকা গলার আওয়াজ কানে আসছে আমার। আমাকে নামতে বলেছিল বটে, কিন্তু আমার দশা দেখে পাগল ভেবেই হয়তো আর বেশি কিছু বলেনি। দিনের ক্লান্তি মেটাতে তারা সস্তার পানীয় হাতে খেলায় মেতেছে। আমি যেন ঠিক সরল রেখায় চিন্তা করতেই পারছি না। থেকে থেকে কিছু অত্যন্ত অস্বস্তিকর ভয়াল ছবি ভেসে উঠছে চোখের সামনে। আমার অবস্থানটা ঘুম আর জেগে থাকার মাঝখানে কিছু একটা। হ্যাঁ, এটাই হয়তো ফিয়ার সাইকোসিস। এপ্রিল 2023, রাতের দিকের কোনো সময়। একটি মেয়ে একটি কাঁচের ঘরে কোণের দিকে সিঁটিয়ে বসে আছে, হাত পা মোড়ে দু হাঁটুর মাঝখানে মুখ লুকিয়ে। তার কোকড়ানো চুলগুলো মুখের ওপর ঝুঁকে পড়েছে। সে থেকে থেকে কেঁপে উঠছে, চোখ দুটি যেন ভয় ঠিকরে বাইরে বেরিয়ে আসছে কোটর থেকে। নিজের হাঁটুটাকেই ভয় কামড়ে ধরছে সে, অথচ সে বুঝতে পারছে না তার দাঁত বসে যাচ্ছে হাঁটুতে। সেখান থেকে চুঁইয়ে চুঁইয়ে রক্ত পড়ছে, কিন্তু ভয়ের তীব্রতা এতটাই যে এই রক্তক্ষরণ নিয়ে মেয়েটি একদমই অবগত নয়। একটা নীল আতঙ্কের চাদরে যেন সে নিজেকে মুড়িয়ে রেখেছে আপাতমস্তক। মেঝেতে ভেসে থাকা তরল দেখে বোঝা যাচ্ছে মেয়েটি নিজের জৈবিক ক্রিয়ার উপর সাময়িক নিয়ন্ত্রণ হারিয়েছে, কিন্তু তার কোনো হুঁশ নেই। ঘরের ভিতর থেকে দেওয়াল জুড়ে লেগে আছে একটা বিশাল এলইডি স্ক্রিন। সেই স্ক্রিনে অনর্গল কিছু দৃশ্য ফুটে উঠছে। একটা বিশাল করাত দিয়ে একজনের হাত কাটা হচ্ছে, ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, রক্ত রক্ত আর রক্ত। ইংরেজিতে এগুলোকে গোড় বলে। স্ক্রিন জুড়ে চলছে এক পৈশাচিক রক্তের নিদর্শন। মেয়েটি আবেগহীন চোখে তাকিয়ে কি একটা গান গাইছে। স্বর এবং সুর শুনেই বোঝা যাচ্ছে সে আর নিজের মধ্যে নেই। এপ্রিল 2023, রাত 11:30। আবার তন্দ্রা ভেঙে গেল। শরীরটা প্রায় ছেড়ে দিয়েছে। মাথায় যেন এক মন ভার। বড় ভ্যাপসা একটা গরম, ঘাম হচ্ছে। কিন্তু তবু আমি লিখছি। আমাকে লিখতেই হবে। এই গল্পটা আজ রাতেই লিখতে হবে আমাকে।
হাতে সময় বা ফোনে চার্জ দুটোই খুব বেশি নেই, তবু আমি লিখছি একরাশ ক্লান্তির সাথে লড়াই করে। না, এই শেষ সময় যদি আমার একটা গল্প কেউ ছাপে আর লোকে সেটা পড়ে আমাকে মনে রাখে, অন্তত একটা স্বপ্ন যদি পূরণ হয়। কিন্তু এই বিক্ষিপ্ত চিন্তাগুলো আর আমাকে লিখতে দেবে না। আমি চাইছি না এসব ভাবতে, কিন্তু এই ভাবনাগুলোর ওপর আমার জন্য ন্যূনতম নিয়ন্ত্রণ নেই। ভাবনাগুলো যেন অতি সন্তর্পণে কেউ আমার মাথায় পুঁতে দিয়েছে। হাজার চাইলেও এদের থেকে আমি পালাতে পারবো না। দল বেঁধে যেন আমাকে তাড়া করে বেড়াচ্ছে এই চিন্তাগুলো। চোদ্দই এপ্রিল 2023 রাতের দিকের কোনো সময় একটি কাঁচের ঘরে একজন প্রায় উলঙ্গ প্রৌঢ় পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। উলঙ্গ কারণ তিনি নিজেই নিজের পোশাক ছিঁড়ে ফেলেছেন। অনবরত সে তার পোশাক ঝেড়ে চলেছে। দেখে মনে হচ্ছে কিছু বোধহয় তার পোশাকে লেগে গেছিল, কিন্তু আদপে তার পোশাকে বা শরীরে দুরস্ত, পুরো ঘরটা ঝকঝকে তকতকে, এক বিন্দু ধুলো অব্দি নেই। চোখে মুখে প্রগাঢ় আতঙ্কের ছাপ। থেকে থেকে বিভৎস চিৎকার করে উঠছে লোকটা। মাঝে মাঝে আবার ইষ্ট নাম জপছে। আবার কিছুক্ষণ বাদে কাঁচের দেওয়ালে মাথা ঠুকে চলেছে জোরে জোরে। কাঁচের দেওয়ালে একটা 3D প্রজেকশন চলছে। অসংখ্য মাকড়সা হেঁটে বেড়াচ্ছে ঘর জুড়ে। লোকটা একেবারেই বুঝতে পারছে না যে এগুলো আসল প্রাণী নয়। সে নিজের চটি নিয়ে অনবরত ব্যস্ত হয়ে পড়েছে সেই মাকড়সাদের মারতে। থেকে থেকে ভয়াল হৃদয় বিদারক চিৎকার ভেসে আসছে ঘর থেকে। অথচ এই কাঁচের ঘরের বাইরে দাঁড়িয়ে একজন সেই নরকের ছবি তুলছে ক্রমাগত। আর একটা বাস এসে থামলো ডিপোতে। হর্নের শব্দে আমার সম্বিত ফিরল। না না, এই গল্পটা আমাকে বলতেই হবে। আমার নাম দেবাশিস দত্ত, সবাই দেব বলেই ডাকে। আমি পেশায় একজন সাধারণ বীমার দালাল, যাকে সাধু ভাষায় বলে ইন্স্যুরেন্স এজেন্ট। প্রতি মাসের টার্গেট, কমিশন, এই নিয়ে জর্জরিত আমার জীবন। বাড়িতে আমার স্ত্রী পর্ণা আর 10 বছরের মেয়ে ঝিলিক। নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবনে যা যা ক্রাইসিস থাকে সবই আছে আমার জীবনে। পর্যাপ্ত উপার্জন না থাকলেও আমরা বেশ সুখেই ছিলাম, কিন্তু ভিতর ভিতর কিছু উটকো খেয়াল থেকে থেকে আমার পারিবারিক শান্তি বিঘ্নিত করত। একজন মধ্যবিত্ত বীমার দালাল হয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে হবে, এটা ঠিক মেনে নিতে পারতাম না আমি। আমার দুটো শখ ছিল, ছবি তোলা আর লেখক হওয়া। এই খেয়ালে একটা দামি ক্যামেরাও কিনেছিলাম, কিন্তু না আমি ছবি তোলার জন্য সময় দিতে পারলাম, আর না লেখার জন্য। শুধু পাগলের মতো ছুটে বেড়ালাম সংসার খরচ জোগাতে। রোজ বসের গালাগাল খেয়ে আর কি সাহিত্য করব বলুন তো? তারপর আজকাল প্রকাশকরা নতুন ব্যবসা ফেঁদেছেন, ফেলুন 1000 কোটি, আপনার বই ছাপা হবে। আমি এইভাবে লেখক হতে চাই না। আর দ্বিতীয় কারণ, আমার গল্পে সমাজ আছে, তার নিজস্ব গল্প আছে। ভূত, তান্ত্রিক, গোয়েন্দা, খুন এইসব নেই। আর প্রকাশকদের তো এইসবই চাই। অগত্যা আমার লেখাগুলো প্রকাশকদের ডাস্টবিনে স্থান পায়। তবে এবারের গল্পটা অন্য। এতে সব আছে, কারণ এতে জীবন আছে, মৃত্যু আছে। যা চার্জ আছে তাতে এই গল্পটা শেষ করে মেল করতে হবে। জানি না গুছিয়ে লিখতে পারবো কিনা, কিন্তু গত 1 সপ্তাহে যা যা হয়েছে আমার সাথে, সেটা যেভাবেই বলি না কেন তাতে তার রোমহর্ষকতা কমবে না। আর এখন গুছিয়ে ক্রোনোলজি মেনে লেখার মতো সময় বা মানসিক অবস্থা দুটোর একটা আমার নেই।
নিয়তি আমাদের পিছু নিয়েছে। এখন মৃত্যু আসলে মুক্তি, বেঁচে থাকাটাই শাস্তি। আজ সকালের কাগজে টলিপাড়ার এক মডেলের ড্রাগ ওভারডোজের মৃত্যুর খবরটা আমার চোখ এড়ায়নি। ডায়মন্ড হারবারের কাছে হাইওয়েতে একজন দেহাতি পুরুষ ট্রাকের তলায় ঝাঁপ দিয়ে সুইসাইড করেছে। আমাকেও যেতে হবে, শুধু সময়ের অপেক্ষা। বাইরের রাস্তার হলদে স্ট্রিট লাইটটা দপদপ করছে বেশ কিছুক্ষণ ধরে। হয়তো সে আসছে। এই দেখুন, সে আসবে কি করে? সে তো আমাদের সঙ্গেই আছে। বড় মনে পড়ছে পর্ণা আর ঝিলিকের কথা। ওদের হয়তো আর দেখতে পাবো না, কিন্তু আমার একটা বড় অঙ্কের অ্যাক্সিডেন্টের বীমা আছে, তাতে হয়তো কিছুটা সুবিধা হবে ওদের। আমার মতো একজন হেরে যাওয়া মানুষের থেকে আর কি বা পেতে পারে ওরা? না না, এবার আমাকে গল্পটা বলতে হবে। গত মাসে আমার ডিএসএলআর ক্যামেরাটি বিক্রি করতে বাধ্য হয়েছি। নিজেকে বারবার বুঝিয়েছি ছাপোষা মধ্যবিত্ত বাঙালির আবার হাতি পোষার শখ, কিন্তু ওটা হাতছাড়া হওয়ার পর থেকেই যেন মনটা কেমন করছে। এর মধ্যেই অফিসের বস সিধুদা একটা মোক্ষম টোপ দিলেন। একটা মোটা অঙ্কের বীমা বেচতে হবে, বেচতে পারলে প্রায় 2 লাখের কমিশন। আমার ক্লায়েন্টদের মধ্যে কারোর এত কোমরের জোর নেই, কাজেই সিধুদার ভাষায় থিঙ্ক আউট অফ দ্য বক্স। আমাদের টিমের সবাই লেগে পড়েছে। আমি সেই অর্থে খেলায় নামিনি। কেই বা আছে আমার? বড়লোক আত্মীয় থাকলে আজ এই দশা হতো। আমি মামার বাড়িতে মানুষ হওয়া অনাথ ছেলে। আমার 5 বছর বয়সে মা বাবা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। সেই থেকে রানাঘাটে মামার বাড়িতে মানুষ। কোনো মতে পড়াশোনা শেষ করে ঠেকারই চাকরি। আমার কাছে ফটোগ্রাফি, সাহিত্য চর্চা সবকিছুই চাঁদ ছোঁয়ার সামিল। তবু একটু খোঁজ খবর করি। হঠাৎ রবিবার সকালে, আজ থেকে ঠিক 9 দিন আগে, আমার মোবাইলে একটা ফোন আসে। অচেনা নাম্বার। ফোন ধরতেই একটা ঝকঝকে কণ্ঠস্বর শুনতে পাই। আমি কি মিস্টার দেবাশিস দত্তের সাথে কথা বলছি? হ্যাঁ, আপনি? তার মানে আপনি হলেন দেবুদা, তাই তো? নমস্কার, আমার নাম ডক্টর জুলফি শাহিদ। আপনি আমার স্ত্রীকে চিনবেন হয়তো, রুবি রায়। নামটা শুনেই যেন আমি নিমেষে একরাশ স্মৃতির অতল সমুদ্রে ডুবে গেলাম। পিছিয়ে গেলাম আজ থেকে প্রায় 23 বছর আগে। তখন আমি রানাঘাট কলেজে ঢুকেছি, 18 বছর বয়সে। সদ্য যৌবন ডানা গজিয়েছে। সিগারেট ধরেছি, না পেলে বিড়ি। উড়ু উড়ু মন। ক্যামেরাও হাতে তুলেছি সেই প্রথম। কোডাক ক্যাপিটেন। হঠাৎ একদিন মামার বাড়ি হাজির হলো আমারই মতো একজন আশ্রিত, রুবি রায়, আমার ছোট মামার মেয়ে। ছোট মামা ঝাড়িয়াতে মাইনে ইঞ্জিনিয়ার ছিল। কিছুদিন আগে মামা আত্মহত্যা করেছিলেন। মামি ছিলেন পেশায় ডাক্তার। মামার মৃত্যুর পর আবার বিয়ে করেছেন মামি, কিন্তু মামির নতুন সংসারে নাকি রুবিকে রাখা যাবে না। কি এক অজ্ঞাত কারণ কে জানে। অগত্যা আমার বড় মামার আশ্রয়ে এলো সে। তখন তার বয়স 14 হবে। সবে তার যৌবন প্রস্ফুটিত হচ্ছে। দুধে আলতা রং, টানা টানা চোখ, কোকড়ানো চুল, ছোট্ট পাতলা দুটি ঠোঁট, এক কথায় দারুণ সুন্দরী। ওই বয়সেই ওকে সামনে দেখলে অযথা ঢোক গিলতে হতো। আমার মামাতো বোন রুবি রায়। মনে পড়ে গেল সব এক নিমেষে। না, সব মনে ঠিক পড়েনি। পড়লে হয়তো। দেবুদা, আপনি আছেন তো লাইনে? আসলে আমার এক বন্ধু জানায় আপনি নাকি একটা বড় অঙ্কের বীমা করার জন্য ক্লায়েন্ট খুঁজছেন। আসলে আমি একটি বড় টার্ম পলিসি নিতে চাই, আর আপনি যখন রুবির দাদা, তখন ভাবলাম আপনার থেকেই নিই। হাজার হোক,
আপনি রিলেটিভ এবং রবির খুব প্রিয় ছিলেন। যেন আবার স্মৃতির চোরাবালি থেকে এক ছটকায় আমাকে আমাকে বাস্তবের মাটিতে নিয়ে ফেলল কণ্ঠস্বরটি। এ তো মেঘনা চাইতেই বন্যা। কোথায় ভাবছিলাম ক্লায়েন্ট খুঁজবো, এ তো শটাং ক্লায়েন্ট আমার ঘরে। আগামী 14ই এপ্রিল মানে শুক্রবার রবির জন্মদিন। আমি রাতে একটা পার্টি দিচ্ছি, সকাল সকাল চলে আসুন আপনি। আড্ডা, খাওয়া দাওয়া সব হবে, সঙ্গে আপনার কাজটাও করে নেওয়া যাবে। ক্ষণ আমি আপনাকে মেইলে ইনভাইটটা পাঠিয়ে দিচ্ছি, কেমন? এবার ব্যাপারটা একটু অদ্ভুত ঠেকল। বউয়ের জন্মদিনে তার কবেকার মামাতো দাদাকে নেমন্তন্ন, ব্যাপারটা একটু কিরকম যেন। তারপর মনে হলো রবির তো সত্যি সেরকম কেউ ছিল না। রানাঘাটের 2 বছরে আমরা খুব ভালো বন্ধু হয়ে গেছিলাম, তারপর আর যোগাযোগ ছিল না। আসলে আমার মাথায় তখন আর কিছুই নেই। আমি দেখতে পাচ্ছি যে এই বীমা বিক্রির সাথে আমার জীবনে কিছুদিনের জন্য একটু শান্তি আসবে, তাই না বলার প্রশ্নই নেই। সপরিবারে ডাকতাম আপনাকে, কিন্তু আসলে এই পার্টিতে কিঞ্চিত মদ্যপান হবে তো, তাই আপনার স্ত্রী কন্যাকে আর নিমন্ত্রণ করতে পারলাম না। কিছু মনে করবেন না যেন। শুক্র শনি আমার আতিথেয়তা গ্রহণ করে তারপর রবিবার ছাড়বো আপনাকে। বড় নম্র ও বিনয়ী ভদ্রলোক। আজকাল অনেক রকমের 2 নম্বরই কারবার চলছে দেশ জুড়ে, তাই একটু সতর্ক হওয়া প্রয়োজন। এত বড় বীমা নেবে বলছে যখন, নিশ্চয়ই রবির পর কোটিপতি। ফোন ছাড়ার পর আমি একটু রিসার্চ করে নিলাম। সেটা করতে মোটেই বেগ পেতে হলো না। ডক্টর জুলফি সাইদ নামটা ইন্টারনেটে বেশ বিখ্যাত। এখন বিখ্যাত সাইকোলজিস্ট ভদ্রলোক। মানুষের বিভিন্ন ভয় নিয়ে ওর বিরাট রিসার্চ রয়েছে। 20 বছর বার্লিনে থেকে গবেষণা করে এই 3 বছর আগে তিনি দেশে ফেরেন। তার প্রথম ফরাসি স্ত্রীর সাথে বিচ্ছেদ হওয়ার পর তিনি 2 বছর আগে বিয়ে করেন রবিকে। বর্তমানে তার নিবাস ডায়মন্ড হারবারের কাছের একটি জায়গায়। একটি পুরনো জমিদার বাড়ি কিনে উনি সেটাকে একটি হাইটেক দুর্গে পরিবর্তিত করেছেন। সেটা নিয়ে কাগজেও বেরিয়েছে দেখলাম। 2টো জিনিস প্রমাণ হলো। 1, উনি আসলেই একজন মানুষ, আর 2, উনি বাস্তবেই একজন ধনকুবের। মনস্থির করে ফেললাম যাচ্ছে এই শুক্রবার। এপ্রিল 2023। কথা মতো ভোর ভোর তৈরি হয়ে গেলাম। ঠিক সকাল 9টায় ড্রাইভার সহ একটি কালো হন্ডা সিটি গাড়ি এসে পৌঁছালো আমার বাড়ির সামনে। তৈরি হয়ে ব্যাগ নিয়ে উঠে বসলাম। হ্যালো স্যার, গুড মর্নিং। বাইঠিয়ে বাইঠিয়ে। ড্রাইভার হাসি মুখে আমাকে অভিবাদন করে গাড়ি চালাতে শুরু করলো। ঘন্টা 2 রাস্তা। গাড়িতে বসেই রবির কথা খুব মনে পড়তে লাগলো। কি সুন্দরী না ছিল রবি। আর মুশকিল ছিল যে ও নিজে জানতো ওকে নিয়ে সব ছেলেরা মাতামাতি করে, বয়সের যা ধর্ম আর কি। আর সেসব দেখে আমার মনে হতো রবি উস্কানি দিত সেই সব ছেলেদের। আর সেসব ছেলেদের বাদ দিন, নিজের মামাতো বোন জানা সত্ত্বেও আমার রাতের ঘুমো কি কেড়ে নেয়নি রবি। ওকে দেখলেই আজে বাজে চিন্তা ভিড় করতো আমার মনে। আমার খালি মনে হতো ও সব বুঝে যাচ্ছে, ও বড় একা ছিল। বড় মামিমা আসলে বাড়িতে এত আশ্রিত মানুষ পছন্দ করতেন না। মামার ভয় কিছু বলতে না পারলেও সুযোগ পেলেই আমার আর রবির ওপর ঝাল মেটাতেন। তাই আমি আর রবি খুব ভালো বন্ধু হয়ে গেছিলাম। আমার খালি মনে হতো রবি যেন 2টো আলাদা মানুষ। এই হাসি খুশি খেলে বেড়াচ্ছে, তো এই ঘরে মুখ গুজে কান্নাকাটি করছে। কিন্তু পাড়ায় বা স্কুলে রবির ফ্যানের অভাব ছিল না। আর ওর দাদা হওয়ার সুবাদে ওর কাছে চিঠি পৌঁছে দেব বলে কত ছেলের কাছ থেকে আইসক্রিম, আলু কাবলি, সিগারেট খেয়েছি, তারই হত্যা নেই। একবার তো মামা ধরে ফেলেছিলেন আমায়। আর তারপর উঠোনে সবার সামনে দাঁড় করিয়ে হাওয়ায় চটি দিয়ে পিটিয়েছিলেন আমায়। কথাটা মনে আসতেই দাঁতে দাঁত চেপে গেল আমার, আর সেই সঙ্গে তন্দ্রাটাও ভেঙে গেল।
দেখলাম প্রায় পৌঁছে গেছি। মার্বেলের তৈরি প্রায় 4 বিঘে জমির উপর একটা বিরাট মহল। বাড়িটির নাম হলো কর্মা। চারিদিকে প্রায় 10 ফুট উঁচু পাঁচিল দিয়ে এই বাড়িটাকে আধুনিক দুর্গ বললে ভুল হবে না। পুরো পাঁচিল জুড়ে এবং বাড়ির সর্বত্র রয়েছে সিসিটিভি ক্যামেরার কড়া নজরদারি। গেটের সামনে ঠিক 2 বার হর্ন বাজাতেই নিজে থেকেই খুলে গেল অটোমেটেড দরজা। বাড়ির সামনে রাস্তার দুধারে মসৃণ সবুজ ঘাসের লন, আর পাশেই একটা দারুণ রঙিন বাহারি ফুলের বাগান। লনের ঠিক মাঝখানে একটা ফোয়ারা, আর তার পাশেই একটা মার্বেলের মূর্তি। মূর্তিটা সম্ভবত এখনই বানানো হয়েছে। এক মনে একজন কারিগর পালিশ করছে মূর্তিটাকে। গাড়ি বারান্দার শেষে গাড়ি থামতেই একজন কালো পাঞ্জাবি পাজামা পরা সুপুরুষ এসে দরজাটা খুলে দিল। একগাল হাসি নিয়ে আমার সাথে হাত মিলিয়ে বলল, ওয়েলকাম টু কর্মা মিস্টার দত্ত। আমার নাম দিবাকর, আমি ডক্টর জুলফির সহকারী। আশা করি আসতে কোনো অসুবিধা হয়নি। রোজ কলকাতার ভিড় বাসে ঠাসাঠাসি করে যাওয়া মানুষের নাকি এসি গাড়িতে এসে অসুবিধা হবে ভেবে নিজেরই খানিক হাসি পেল। আমার ব্যাগটা ড্রাইভারের হাতে দিয়ে চারিদিকে ঘুরে দেখলাম। এলাহি কারবার। বাড়িটাতে পুরো সাজো সাজো রব। বউয়ের জন্মদিনেই যে আয়োজন করেছেন ভদ্রলোক। ভেবে কিছুটা ঈর্ষাকাতর হয়ে পড়লেও পর মুহূর্তে মনে পড়ল উনি আমাকে সাহায্য করছেন। আমি হাঁটতে হাঁটতে মূর্তিটির সামনে গেলাম। মানতেই হবে, যিনি কারিগর তার হাতে জাদু আছে। কি নিখুঁত বানিয়েছে মূর্তিটা। কিন্তু কিসের মূর্তি এটা? কোনো এক দেবীর মূর্তি। কোঁকড়ানো চুল ঢেকে রেখেছে স্তনবৃন্ত। একটি হাত উঁচিয়ে রাখা, হাতে একটি তলোয়ার, অন্য হাতে মশাল, পিঠে 2টি পাখনা, সারা গায়ে পেঁচিয়ে আছে একটা সাপ, মুখে একটু অদ্ভুত হিংস্রতা। মূর্তিটা দেখলেই কিরকম একটা অস্বস্তি হতে লাগলো আমার। বাগানে মার্বেলের পরীর মূর্তি বড় লোকেরা বসেই থাকে, কিন্তু এটা কিরকম অদ্ভুত পরী। আমার মুখের ভাবটা যেন বুঝে নিয়েই হালকা হেসে দিবাকর বলল, এটা গ্রিক দেবী নেমেসিসের মূর্তি স্যার। প্রতিশোধের দেবী উনি। আসলে আমাদের স্যার গ্রিক মিথোলজি নিয়ে একটু বেশি ইন্টারেস্টেড, তাই আর কি। কেমন লাগছে মূর্তিটা স্যার? স্প্লেন্ডেড। তাহলে শিল্পীর সঙ্গে আপনার পরিচয়টা করিয়ে দিই। উনি বিখ্যাত ভাস্কর বিহারের ভগবান সিং ভঙ্গি। দিবাকর আঙুল দিয়ে নির্দেশ করল এক দীর্ঘকার মানুষের দিকে। লোকটা এক মনে পালিশ করছিল। দিবাকরের কথা শুনে আমার দিকে ঘুরে মাথার উপর 2 হাত তুলে একবার নমস্কার করে আবার কাজে মন দিল। প্রায় 6 ফুটের উপর লম্বা, পরনে সাদা ঢোলা পাঞ্জাবি পাজামা, গলায় গামছা, মুখে কাঁচা পাকা দাড়ি, আর মাথায় একটা পাগড়ি। পিছন থেকে একটা ডাক শুনে সহসা ঘুরে তাকালাম। একটি বেঁটে মোটা লোক আচমকা ছুটে এসে আমার দিকে এগিয়ে এসে কোলাকুলি করল। মাথায় একটা চকচকে টাক, পরনে একটা রংচঙে ফ্লোরাল শার্ট আর কালো প্যান্ট, চোখে কালো চশমা, আর গলায় সোনার চেন। আমি যদিও একদম চিনতে পারলাম না। আমার মুখের হাবভাব দেখে লোকটা বেশ উত্তেজিত স্বরে বলল, গুরু, চিনতে পারলে না নাকি আমাকে? আমি লোকেশ, দাদা রুবির কলেজের বন্ধু। মনে পড়ে তোমার? ওর সেই আশিক, যাকে ও মুখ ব্যাংজানি ছাড়া আরো কিছুই দেয়নি কোনোদিনও। এবার কিছুটা মনে পড়ল আমার। লোকেশ পোদ্দার, স্থানীয় কোনো নেতার ছেলে ছিল, রুবির বন্ধু ছিল, কিন্তু আদতে একদম সুবিধার ছিল না। আমি রুবিকে বলেছিলাম একাধিকবার, কিন্তু ও শোনেনি। স্মৃতির একটা বাজে দোষ আছে। একবার একটা ফোকর পেলেই হঠাৎ কেঁচো খুঁড়তে কেউটে বের করে আনে। তবে এই মক্কেলকেও কিনা রুবি ডেকে এনেছে। মানে মানে কি ধরনের আজব রিউনিয়নের বাবা। এরপরে 2 ঘন্টার বিবরণ আসলে অপ্রাসঙ্গিক। আমার মতো নুন আনতে পান্তা ফুরায় গোছের মানুষের কাছে এই বিবরণ একই সাথে বিরল ও বিরক্তিকর। বিরক্তিকর এই জন্য
কারণ এত বিলাসিতা আমার সহ্য হয় না। ঢুকেই একটি বিশাল বহুল হল ঘর। সে ঘরের ঝাড়বাতিগুলো বেচলেই আমার 3-4 বছরের উপার্জন ছাড়িয়ে যাবে। বড় বড় কাঠের কারুকার্য করা ভেলভেটের চেয়ার, সোফা ও দামি আসবাব, দেওয়ালে টাঙানো দারুণ দারুণ ছবি ও অ্যাবস্ট্রাক্ট শিল্পকার্য, মাঝে একটি কাঁচের টেবিল আর তার পাশেই কাঠের খোদাই করা একটা বড় হাতির মূর্তি, বিভিন্ন পাথর বসানো সেই হাতির শরীরে, একটি বিরাট লম্বা খাবার টেবিল আর তাতে রকমারি খাবার সাজানো, চিকেন, মাটন, মাছ, টার্কি, মিষ্টি, কেক, ফল, কি কি নেই সেখানে। তার সুবাসে মা করছে ঘর জুড়ে। খুব মনে হচ্ছিল মেয়েটার কথা। ওর কটা স্বাদ আহ্লাদি বা মেটাতে পারি আমি বাবা হয়ে। মনে মনে ঠিক করলাম এই ডিলটা হলে ওদের দুজনকে নিয়ে কোথাও একটা খেতে যাব। এছাড়াও ঘরে বিশেষ দ্রষ্টব্য ছিল বেশ কিছু ক্যামেরা ও অটোমেটেড যন্ত্রপাতি। ভদ্রলোক যে শুধু শৌখিন তাই নয়, একই সাথে বিজ্ঞান মনস্ক বটে। অত্যাধুনিক প্রযুক্তির নানা যন্ত্রে ঠাসা তার ঘর। সত্যি মনে মনে হিংসা হলো রুবির উপর। একসময় তো এক জায়গায় 2 অনাথ আশ্রিত ছিলাম আমরা, আর আজও কোটিপতি। আর আমাকে আমার শখের একমাত্র জিনিসটাও বেচতে হলো অর্থাভাবে। এটাই প্রথম নয়। রুবিকে চিরকাল সবাই পক্ষপাতিত্ব করেছে। ওর দোষ থাকলেও শুধু সুন্দরী মেয়ে বলে ও পার পেয়ে যেত বারবার। আমার থেকে পড়াশোনাতে খারাপ হওয়া সত্ত্বেও একবারে ওর চাকরি হয়ে যেত। সেই চাকরি ছেড়ে দিলে ও নতুন চাকরি পেতে ওর একটু সময় লাগতো না। আর আমি, সেই দিনটা আবার মনে পড়ে গেল। মামা জুতো দিয়ে আমাকে মারছেন। কি অপরাধ আমার? একটি ছেলের প্রেমপত্র নিয়ে এসেছি রুবির জন্য নগদ 100 টাকার বিনিময়। আর রুবি, তাকে যে উটকো ছেলে পিলে প্রেম নিবেদন করে তাতে ওর দোষ নেই, কোনো উস্কানি নেই বুঝি? ওই এক ন্যাকা কান্না কাঁদবে আর মামা ওকে আদর করে ঘরে নিয়ে যাবে, আর আমার কপালে জুটবে জুতোর বাড়ি। স্যার, ক্লান্ত লাগছে, একটু জুস দিতে বলি? হ্যাঁ, না না, কিসের ক্লান্তি? ঠিক আছে আমি। আপনাদের যা বিরাট বন্দোবস্ত। আচ্ছা, তো ডক্টর সায়েদ আর রুবি কখন আসবেন? আপনি লাঞ্চ করে নিন স্যার, সব গেস্টরা এসে গেছেন। লাঞ্চের পরেই ডক আসবেন। এরপর এক এলাহি লাঞ্চ আনলাম আমি। লাঞ্চ টেবিলে আমাদের সার্ভ করছিল প্রায় 8 জন ওয়েটার। ভাবতেই অদ্ভুত লাগে, এই বাড়িতে দুর্গে প্রায় 50-60 জন লোক সারাদিন কাজ করে। সব খাবারই অতি সুস্বাদু, আর শেষের মাটন কারিটা তো অসাধারণ ছিল। এত নরম, এত ভালো সিদ্ধ করা মাটন আমি বহুদিন খাইনি। দিবাকর জানালেন এটি নাকি ডক নিজে হাতে রান্না করেছেন আমাদের জন্য। এর রেসিপি নাকি সুদূর জামাইকারের রাঁধুনি থেকে নেওয়া। উপকরণ নাকি সিক্রেট। মশলাগুলো এসেছে সেই জামাইকা থেকে। বড় লোকদের যত রাজ্যের দেখনদারি, আমার মতো আদার ব্যাপারীর এসব নিয়ে কি কাজ? মনকে বোঝালাম। বেশ খিদে পেয়েছিল, কোনো দিকে না তাকিয়ে অনেকখানি মাটন খেয়ে ফেললাম। সত্যি কি স্বাদ! এ যেন জাদুর ছটা। এত ভালো খাবার বহু যুগ খাইনি আমি। বাকি দুটো দেখলাম একই উদ্যমে খেয়ে যাচ্ছে। আমি ছাড়া টেবিলে ছিলেন ওই ভগবান সিংহ, লোকেশ ছাড়াও আরো 2 জন। তারা আমাদের থেকে কিছুটা দূরে বসেছে। একজন মহিলা, বয়স আন্দাজ করা দুষ্কর, তবে 30-এর উপরেই হবে। উগ্র মেকআপ করে বয়স ঢাকার আপ্রাণ চেষ্টা করেছেন তিনি। পরনে একটা কালো টাইট টিপনেক টি শার্ট এবং জিন্সের হট প্যান্ট। চোখের পাতায় ও ভুরুতে নীল আই শ্যাডো, চুলের মধ্যেও অর্ধেক নীল রং, আর বিভিন্ন রঙের বিটস চড়ানো চুলে। ঠোঁটে কালো লিপস্টিক, আর মুখে এক রাশ বিরক্তি। বেশ চেনা চেনা লাগছে মুখটা, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না। তবে সম্ভবত মহিলার বিরক্তির কারণ হলো একই টেবিলে অন্য প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে হামলে পড়ে খাচ্ছেন ভগবান সিং। দেহাতি ওই শিল্পী একাই বোধহয় অর্ধেক মাটন খেয়ে নিলেন। শুধু তার পাশেই একজন ওয়েটার দাঁড়িয়ে তাকে সার্ভ করে যাচ্ছে।
মহিলার পাশের ভদ্রলোককে আমি চিনি, টলিপাড়ার একজন প্রযোজক জিতু মান্ধান। তবে ওনার বানানো ছবিগুলো খুব একটা চলে না বলেই মনে হয়। আর কিছুদিন আগে কি একটা রাজনৈতিক ঝামেলায় জড়িয়ে পড়েন ভদ্রলোক, ঘুষপুষের কেস কিছু একটা। নীল জিন্স আর একটা পোলো টি শার্ট পরা, হাতে দামি সোনালি ঘড়ি, ফ্রেঞ্চ কাট দাড়ি, ফর্সা রং, চোখে মুখে একরাশ বিরক্তি। হবে নাই বা কেন? সাধারণ মানুষকে তো এটা মানুষ ভাবে না। চেটে পুটে লাঞ্চ করার পর আমাদের একটি হল ঘরে নিয়ে গেল দিবাকর। এই ঘরে আবার একটা বড় স্ক্রিন। মনে হলো এটা যেন ভদ্রলোকের প্রাইভেট সিনেমা হল। আমরা 5 জন ছাড়া ঘরে দিবাকর আর 3 জন সহকারী। সামনে একটা ছোট স্টেজ, সেইখানে একটা আলো জ্বলছে। বউয়ের জন্মদিন নিয়ে লোকটার বাড়াবাড়ি শেষ নেই। এবার ব্যাপারটা প্রায় আধেকলাপনার পর্যায়ে চলে যাচ্ছে দেখছি। কি চায় এই লোকটা? খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না আমাদের। আলোর তলা এলেন ডক্টর জুলফি সাহেব। বয়স প্রায় 60-এর কাছাকাছি, কাঁচা পাকা চুল, লম্বা দাড়ি, চোখে গোল চশমা, পরনে একটা সাদা ঢোলা শার্ট আর ফিনফিনে দামি গল্ফ প্যান্ট। খুব নম্র ভদ্র, মার্জিত চেহারা ও গলার স্বর। আমার একটু দেরি হয়ে গেল, তার জন্য দয়া করে মার্জনা করবেন। আপনারা আমার অতিথি আর আমার স্ত্রী রুবির জীবনে খুব বিশেষ। তাই আপনারা যে আমার আমন্ত্রণ গ্রহণ করেছেন, আমি চিরকৃতজ্ঞ আপনাদের কাছে। ভদ্রলোক একটু থেমে জল খেলেন, তারপর আবার বলতে শুরু করলেন। ঘরে একমাত্র আলো ভদ্রলোকের ওপর, বাকি পুরো ঘর অন্ধকার। আচ্ছা, পরিচয় পর্বটা সেরে ফেলা যাক আগে। সবার আগে শ্রী ভগবান সিংভঙ্গী, একজন ক্ষণজন্মা ভাস্কর্য শিল্পী। ওনার কাজ দেশের রাষ্ট্রপতিকে অবধি মুগ্ধ করেছে। ওনার জীবন শুরু ঝরিয়াতে, আবার সেখানেই রুবির ছোটবেলা কেটেছে। রুবির গ্রিক মিথোলজি নিয়ে খুব আগ্রহ, তাই ওনার দ্বারা নির্মিত এই নেমেসিসের মূর্তি আমি রুবিকে উপহার দিতে চাই। ওনাকে অসংখ্য ধন্যবাদ। দিবাকর, ওনার পারিশ্রমিক বাবদ যে 5 লাখ টাকা দেওয়ার, সেটা ওনাকে দিয়ে দিন প্লিজ। তবে এছাড়াও ওনার একটা পরিচয় আছে, সেখানে পরে আসবো। আবার থামল জুলফি। এরপর বাকিদের পরিচয় পর্ব ঘটল। আমি রুবির অতি প্রিয় দাদা ও বন্ধু। আমার কাছ থেকে 20 কোটি টাকার বীমা কিনবেন তিনি। কাগজপত্রগুলো দিবাকর নিয়ে এলো। লোকেশ কলেজের সহপাঠী ও প্রিয় বন্ধু। ওর ব্যবসার জন্য নাকি ইনভেস্ট করছেন জুলফি। মার্গো বা মার্গারেট গোমস হলো একজন মডেল এবং মডেলিং সংস্থার কর্ণধার। সেক্সি মি নামক একটি স্যালন খোলার লগ্নি করছেন জুলফি। উনিও নাকি এককালীন প্রিয় বান্ধবী ছিলেন রুবির, রুমমেট ছিলেন দুজনে। সবশেষে জিতু মান্ধান, প্রযোজক। তার একটি ছবিতে লগ্নি করছেন ডক। ওনার সংস্থাতে নাকি একসময় কর্মরত ছিল রুবি। একটা ব্যাপার একটু অদ্ভুত লাগছে আমার। লোকটা কি দানবীর কর্ণ? নিজের বউয়ের জন্মদিনে খয়রাতি করছেন। পরিচয় শেষ করার পর ঘরে ঢুকলো ওয়েটারদের দল, হাতে নানান রঙিন পানীয়, স্কচ, সঙ্গে আরও বেশ কিছু দামি তরল। কি যে হচ্ছে আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। দেখলাম সবাই গ্লাস তুলে নিল। ভগবান ভাঙ্গি তো দেখলাম একসাথে 3টে গ্লাস তুলে নিল। একটি ওয়াইন গ্লাস হাতে নিয়ে আবার শুরু করলেন ডক। বন্ধুরা, উল্লাস করুন রুবি রায়ের নামে। চিয়ার্স। উত্তরে অনেকটা যান্ত্রিক দায়সারা ভাবে আমরা সবাই উল্লাস করলাম রুবির নাম করে। আর সাথে সাথে নিভে গেল হলুদ আলোটি, আর চালু হয়ে গেল স্ক্রিনটি। প্রথমেই ফুটে উঠল রুবির কিছু ছবি। তখন রুবির বয়স 12 কি 13 হবে। একটা ফুল ফুল ফ্রক পরে ছুটে বেড়াচ্ছে। ছবিটা ফুটে ওঠার সাথেই একটা শব্দ কানে এলো, আবছা গুঙানি। প্রথমে না বুঝলেও কিছুক্ষণের মধ্যে বুঝতে পারলাম ওটা ভগবান সিং ভঙ্গি।
কিন্তু রুবির ছবি দেখে এরকম করছে কেন? হঠাৎ হুড়মুড় করে একটা আওয়াজ পেলাম। ঘুরে অন্ধকারে দেখতে পেলাম ভগবান উঠে ছুটতে লেগেছে, বেরোতে চাইছে ঘর থেকে। কিন্তু ইতিমধ্যে ঘরে আরও কিছু লোক এসে গেছে, খেয়াল করিনি সেটা আমি। এদের আচমকা দেখলে ভয়ই লাগবে। কালো টাকসেদো পড়া লম্বা 3টে লোক। এদের প্রত্যেকের মুখে একটা করে অদ্ভুত দর্শন মুখোশ। নাটক মহলে এই মুখোশগুলিকে সালভাদর দালি মাস্ক বলে। দুটো লোক প্রায় চ্যাংদোলা করে ভগবানকে তুলে ফের জায়গায় বসিয়ে দিল। বাকিরা সবাই মুখ চাওয়াচাওয়ি করছে, কেউ কিছু বুঝতে পারছে না ঠিক কি হলো। আমি একজন নাস্তিক মানুষ, ঈশ্বরে বিশ্বাস নেই, তবে কর্ম ও কর্মফলে আমি বিশ্বাসী। তাই আমার বাড়ির নাম কর্মা। আমার মনে হয় এই দুনিয়াতে ভারসাম্য রক্ষার স্বার্থে কর্মফল খুব দরকারি একটা জিনিস। যদি পাপীর সঠিক শাস্তি না হয় তাহলে লোকের পুরো সিস্টেমের উপর থেকে ভরসা উঠে যায়। আর অনেক ক্ষেত্রেই আমাদের দেশের আইন সহানুভূতির নামে এই ন্যায়ের সিস্টেমটা ফেল করিয়ে দিতে সক্ষম হয়। মুখ দেখা যাচ্ছে না কারোর, শুধু জুলফির আওয়াজটা গং গং করছে হল জুড়ে। একটা অদ্ভুত নীরবতার চাদর বিছিয়ে গেছে পুরো হল জুড়ে। ঠিক সেই সময় স্ক্রিনে রুবির ছবি সরে গিয়ে একাধারে ফুটে উঠল বেশ কয়েকটি খবরের কাগজের কাটিং। প্রথমটা 1996 সালের সেপ্টেম্বর মাসে একজন 12 বছরের নাবালিকাকে ধর্ষণ করেছেন একজন 40 বছরের লোক। একবার নয়, একাধিকবার। তার জ্ঞান হারাবার পরও সেই লোক মদ্যপ অবস্থায় অজ্ঞান মেয়েটিকে ধর্ষণ করে। ঘটনাটি ঘটে ঝাড়িয়ার কোল বেল্টের এলাকায়। ঘটনার 3 দিন পর পুলিশ অপরাধীকে গ্রেপ্তার করে। মেয়েটিকে আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি করা হয়। 3 দিন পর তার জ্ঞান ফেরে। গুরুতর আহত হওয়ার পরেও মেয়েটি প্রাণে বেঁচে যায়। কি মজার বিষয় দেখুন, মেয়েটা বেঁচে গেল। না গেলেই ভালো হতো, বিশ্বাস করুন। কারণ ওই দিনও বুঝতেই পারেনি ও আর কোনোদিন সেই আগের মানুষটা হতে পারবে না। ওই ট্রমাটা ওকে আজীবন আর একটা স্বাভাবিক মানুষ হতেই দেবে না। যাক, মেয়েটার কথা থাক, ফিরে আসি অপরাধীর বিচারে। তার বিচার হলো, ফাঁসি হলো না, কিন্তু যাবজ্জীবন হলো। মানে ওই 14 বছর। কি মজা না? 40 বছর বয়সের বিবাহিত পুরুষ ভরা সংসার ছেড়ে 14 বছর জেল ভ্যাকেশন পালন করতে গেল। আর জেলে গিয়ে সে একাধারে হলো সাধু ও শিল্পী। সাক্ষাৎ মাইকেল অ্যাঞ্জেলো ভর করলো তার উপরে। মানে আগেই সেটা পেশা ছিল তার। নির্মাণ করলো রাষ্ট্রপতির দারুণ এক মূর্তি। ব্যবহারের জন্য ও শিল্পের প্রতি এই দারুণ অবদানের জন্য 2007 সালে 15ই অগস্ট তার সাজা কমিয়ে তাকে মুক্তি দেওয়া হয়। কি মজা! 49 বছর বয়সে আবার সে জীবনের মূল স্রোতে ফেরে। ততদিনে স্ত্রী গত হওয়ার জন্য আবার বিয়েও করে ফেলে। সেই স্ত্রীর সাথে সন্তানও হয় তার। একেবারে ভরা সংসার। আর রাষ্ট্রপতির মূর্তির পর শিল্পী হিসাবে আর ঘুরে তাকাতে হয়নি তাকে। কি সুন্দর বিচার না? কিন্তু মেয়েটার এই ঘটনার পরে কি হলো কেউ জানল না। শুধু এটা জানলো যে মেয়েটা বেঁচে গেছে। কি মজা! ঘরের ভিতর একটা অদ্ভুত চাপা উৎকণ্ঠায় ভরে গেছে। সবাই চুপ, কিন্তু সবার মনের ভিতর একটা হিসেব চলছে। ঘরের পরিবেশ আরো ভারী হচ্ছে ক্রমে। রবি ঠাকুর তো এই জন্যই বলে গেছে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। তবে আমি মানি একটা ভারসাম্য ভীষণ প্রয়োজন। শ্রী ভগবান সিং মহাশয় বড় শিল্পী হতেই পারেন, কিন্তু তিনি আগে একজন ধর্ষক, তবে একজন মাইনারকে। আর কি শাস্তি হলো তার? না 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 না, এটা ভালো হলো না। তাই আমি একটু ব্যালেন্স করে দেব এবারে।
এবার আমাদের মনোরঞ্জনের সাথে একটা মজার তথ্য বলি, আপনাদের শুনে হাসি পাবে। জানেন, এত পৌরুষের অধিকারী এই বিরাট মানুষটা নাকি মাকড়সাকে ভয় পায়। আমাদের ডাক্তারি ভাষায় এটাকে বলে অ্যারাকনোফোবিয়া। কি অদ্ভুত ভাবা যায়। তোমরা দাঁড়িয়ে কেন? বলার সাথে সাথে একটা ভয়ানক অস্বস্তিকর সুর বেঁচে উঠল, আর দুজন মুখোশধারী এসে ভঙ্গিকে ধরে নিয়ে গেল। অদ্ভুত বিষয় হলো, এখন কেমন একটা ঝিমিয়ে পড়েছে লোকটা, জোরালো কোনো প্রতিবাদও করতে পারছে না। ওরা বেরিয়ে যাওয়ার পর দরজা আবার বন্ধ হয়ে গেল। আবার জ্বলে উঠল প্রজেক্টর, ভেসে উঠল আর একটি ছবি। বিরক্তিকর সেই সুর বন্ধ হলো সেই সাথে। দুজন মেয়ের ছবি, একজন তো রুবি, কিন্তু কিন্তু অন্যজনকে খুব চেনা চেনা লাগছে আমার। কোথায় দেখেছি যেন এই মেয়েটাকে। আরে আরে এই তো সেই মার্গো। দুজনের পরনে টি শার্ট আর জিন্সের হট প্যান্ট। মার্গো জড়িয়ে ধরে আছে রুবিকে, নিচে মার্কার পেন দিয়ে লেখা ফ্রেন্ডস ফর লাইফ। দেখে মনে হলো তখন রুবির বয়স 25 কি 26 হবে, 2010 নাগাদ তোলা। ভালো লাগে স্বপ্নের মাঝে বন্ধু, বন্ধু। আমি একটু নাটকে, ক্ষমা করবেন। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন যে এখানে আমাদের নিছক নিমন্ত্রণ খেতে ডাকা হয়নি। যাকে সেসব কথা থাক, তবে আপনাদের গায়ে একটা ছোঁচর্দি ছোঁয়ানো হবে না, বিশ্বাস করুন। আমি কথা দিলাম, হাজার হোক আপনারা আমার অতিথি, আমার হোস্ট। জুলফি বলে চলল, আর সেই সঙ্গে একাধিক ছবি ফুটে উঠতে থাকলো মার্গো আর রুবির। অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না কারোর, কিন্তু আমি নিশ্চিত এই শীততাপ নিয়ন্ত্রিত ঘরেও আমরা সবাই ঘামছি। আরে উত্তেজিত হবেন না ম্যাডাম, আস্তে আস্তে হোক না। তবে আপনার কাছে আসার আগে ফিরে যাব 1996 সালে, যখন একটি 12 বছরের মেয়েকে নগ্ন ধর্ষিত অবস্থায় পায় তার পিতা। রাগে পাগল হয়ে যান রণজিৎ রায়। একে বউয়ের সাথে সম্পর্কে চিড় ধরেছে, অন্যদিকে মেহের এই অবস্থা। মানসিক বিষাদগ্রস্ত হয়ে ফাইনালি সুইসাইড করেন। রুবির মার আগেই সম্পর্ক ছিল। স্বামীর মৃত্যুর পর তিনি আবার বিয়ে করেন এবং রুবিকে নিয়ে পাটনা চলে যান, কিন্তু রুবি আর আগের রুবি ছিল না। থাকবেই বা কি করে? ওই কচি শরীরে এরকম মরবিড ট্রমা সহ্য করা যায় নাকি? যেহেতু বয়স কম, শরীরের নিয়মে শরীর সেরে যায়, কিন্তু মানসিক চিকিৎসাও হয় না, আর মনটাও সারে না। এমনিতেই এখানে পাগল ছাড়া কেউ মনের চিকিৎসার কথা ভাবতেই পারে না। আর তখন রুবির মা নতুন জীবন নিয়ে ব্যস্ত। রুবির রোগটা কেউ খেয়ালই করল না। যেটা হলো রুবির সাথে, সেটা হলো ওই মানসিক আর শারীরিক যৌনতার তালমিলটা না পুরো বিগড়ে গেল। কিছু নার্ভের আঘাত লাগায় তার যৌনতার উপর নিয়ন্ত্রণ চলে গেছিল। মানে সময়ে অসময়ে ঠিক জৈবিক ক্রিয়ার মতন তার যৌনতা পেত। এটা তার একটা শারীরিক অক্ষমতা হয়ে গেছিল, ঠিকই যেমন বয়সকালে মলমূত্রের নিয়ন্ত্রণ হারায় মানুষ, সেই বয়স থেকেই ওর যৌনতার নিয়ন্ত্রণ হারিয়েছিল। কিছু বিশেষ হরমোনের অতিক্ষরণের দরুন শারীরিকভাবে রুবি যৌনতা করতে বাধ্য হতে থাকে। এটা 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 এক প্রকারের নিম্ফোম্যানিয়া, কিন্তু ট্রমা ইনডিউসড। কেন বলছেন এসব আমাকে? আপনার যদি টাকা না দিতে হয় দেবেন না। Why the hell is this drama? আর আপনার থেকে আমি আমার 5 বছরের রুমমেটের কথা শুনবো না, ও সব জানি আমি। তবে আপনি জানেন না হয়তো যে আমি কত টক্সিক পুরুষের হাত থেকে ওকে বাঁচিয়েছি বারবার। আরে ম্যাডাম, আপনি শান্ত হন প্লিজ। আমি তো মেডিকেল সাইডটা বলছিলাম।
হাজার হোক আমি আগেও ডাক্তার, পরে তো স্বামী। আমি এটাই বোঝাচ্ছিলাম যে রুবির শারীরিক অসুস্থতার কারণে যৌনতা করতে বাধ্য হতো, কিন্তু মানসিকভাবে এটাতে একদম সায় ছিল না তার। আচ্ছা ম্যাডাম, রুবি যখন আপনার সাথে থাকতো তখন কি রুবির অনেক ছেলে বন্ধু ছিল? আপনার ধান্দাটা কি মশাই? বইয়ের এক্সদের উপর স্পাই করছেন? বেশ তো, শুনুন তাহলে। নিজেই নিতে পারবেন না এটা বলে দিলাম, কিন্তু ওর অনেক বয়ফ্রেন্ড ছিল। আর থাকবে নাই বা কেন? শি ওয়াজ হেল অফ আ হর্নে বিচ। বাহ, আপনার প্রিয় বন্ধুর সম্বন্ধে তো আপনার ধারণা বেশ ভালো। তো আপনার রাগ কিসের? আপনাকে টেক্কা দিয়ে সব মডেলিং কন্ট্রাক্ট ও পুরুষ মহলে নজর দুটোই রুবি পাচ্ছিল। সব ভালো ছেলেরা ওকে চাইতো। এটাই মেনে নিতে পারলেন না তো? ইউ আর আ মোরন। আমার কিচ্ছু যায় আসে না ছেলেদের নিয়ে, তবে ওকে নিয়ে যায় আসতো। কেন? আপনার ক্যারিয়ার? কারণ আমি ওকে ভালোবাসতাম, আমার মেয়েদের পছন্দ। কিন্তু ওর তো সবাইকেই চাই। আর ছেলেগুলো লেই করে ওকে কাজ দিত, যেগুলো আমার, শুধুমাত্র আমার প্রাপ্য ছিল। সব মেনে নিতাম, কিন্তু ও আমাকে আর ভালোবাসবে না এটা আমি মানতে পারিনি। আই রিয়েলি লাভড হার। কিছু সময়ের ভয়ানক অস্বস্তিকর নীরবতা, শুধু মার্কোর হালকা নাক টেনে কাঁদার আওয়াজ। তারপর আবার শোনা গেল জুলফির গলা। জামিগো, সার্কাস 6, মল্টার, ভিসুভিয়াস, নামগুলো নিশ্চয়ই খুব চেনা আপনার। এই ড্রাগগুলো কলকাতাতে শুধু একটা ক্লাবেই আসতো, আর আপনি নিজের পকেটের পয়সা খরচ করে এই নিষিদ্ধ ড্রাগের নেশা ধরালেন রুবিকে, যাতে ওর অলরেডি এক্সিস্টিং মেডিকেল কন্ডিশনটা আরও খারাপ হতে শুরু করে। আস্তে আস্তে ফেরার সব রাস্তা বন্ধ হয় রুবির। আপনার পথের কাঁটা রুবি স্টার মডেল থেকে সোজা রিহাবে চলে যায়। কি মজা না? কিউট। ওর অবস্থার জন্য আমি না, এই লোকটা জিতু মান্ধান দায়ী। হ্যাঁ দায়ী, ওই দায়ী। ম্যাডাম শান্ত হন। সবার সুযোগ আসবে। এই বাড়ির নাম কর্মা। আমি আগেই বলেছিলাম, এখানে আমার কাজটাই হলো ভারসাম্য রক্ষা করা। কেউ খালি হাতে ফিরবে না। আপনি রুবির নার্ভাস সিস্টেমটাকে একটা ইরেকভারেবল ড্যামেজ করে দিয়েছিলেন ম্যাডাম। আচ্ছা, আপনাদের কি রক্তে খুব ভয়? এই কি চান আপনি? প্লিজ কল রুবি। আমি জানি ও এসব চায় না। একবার ওকে ডাকুন। আপনি তো জানেন ওর রেডি হতে কত সময় লাগে। ও তৈরি হচ্ছে, ঠিক সময় আপনাদের সামনে আসবে। আর এই অংশটা বিশ্বাস করুন খুব একটা ভালো লাগবে না। যাক প্রসঙ্গে ফেরা যাক তাহলে। আসলে আপনি যখন মডেল হিসেবে ফেল করলেন, আপনি হয়ে গেলেন কলকাতার একজন হাই প্রোফাইল ড্রাগ ডিলার। আর শুধু হিংসা চরিতার্থ করতে আপনি রুবিকে ভুল করেছিলাম। আমি মাথা ঠিক ছিল না। শুধু রুবিকে পাওয়ার জন্য ওকে একের পর এক কন্ট্রাক্ট দিতে থাকে লোকে, আর আমার এতদিনের লড়াইটাই মিথ্যে হয়ে যায়। তাই রাগের মাথায়, বিশ্বাস করুন, আমি ভাবতেই পারিনি যে ওই রকম একজন অ্যাডিক্ট হয়ে যাবে। আপনি শান্ত হন ম্যাডাম। আপনি তো নিজেই অ্যান্টি ডিপ্রেসেন্ট খান। অযথা উত্তেজনা ভালো নয়। কাম ডাউন। আর ভয় পাবেন না, কারণ ভয় পাওয়ার সময় এখনো হয়নি। সেটা একটু পরে আসবে। তো আমি বলছিলাম ভারসাম্যের কথা। আপনার সাজা হলে ভারসাম্য বিঘ্নিত হবে না। কিছুক্ষণ আগে আপনাকে যে ড্রিঙ্কটা দিয়েছিল তাতে ভার্কিলিন বলে একটা ড্রাগ ছিল। এটাকে ডার্ক ওয়েবে ফিয়ার ইন্ডিউসিং ড্রাগ বলা হয়। এটা রাশিয়াতে কেজিবি ব্যবহার করত গোপনে তাদের
যুদ্ধবন্দীদের উপরে একটু ভয় দেখানোর জন্য। আপনার মস্তিষ্কে অ্যামিডোগ্যালা বলে একটা আমন্ড বাদামের মতো অংশ আছে। এই ড্রাগ সেখানেই খেলা দেখাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক নাৎসি বিজ্ঞানীর আবিষ্কার, ইনডিউসড ফিয়ার সাইকোসিস। হঠাৎ তীর বেগে ছুটে এসে মার্গো গলা চেপে ধরল জুলফির। সাথে সাথে আলো জ্বলে উঠল ঘরের। ইউ পিগ ডেভিল সন অফ আ। শেষ করার আগেই এক মুখোশধারী মহিলা চাপটে ধরল মার্গোকে। তারপর ধীরে ধীরে তাকে ঘরের বাইরে নিয়ে গেল। ঘরের ভিতরের পরিবেশে এখন ভয়ের মেঘ ভেসে বেড়াচ্ছে। আলো নেবার সাথে সাথেই একটা মিশকালো জগৎ সৃষ্টি হচ্ছে, যেখানে যেখানে আমরা প্রত্যেকেই অসহায় শিকার ছাড়া আর কিছুই না। জুলফি লোকটার মাথার গন্ডগোল আছে, উন্মাদ। কি করছে কে জানে ওদের বাইরে নিয়ে গিয়ে। আমাদের অতীত পাপের কঙ্কাল খুঁড়ে খুঁড়ে বের করে সেখানেই আমাদের কবর দেওয়ার পরিকল্পনা কিনা কে জানে। খুব আফসোস হচ্ছে কেন এলাম এখানে। হয়তো নিয়তি, আর নিয়তির থেকে দৌড়ে পালিয়ে বাঁচা অসম্ভব। হঠাৎ করে আবার রুবির কথা মনে পড়ে গেল। স্মৃতির এটাই দোষ জানেন তো, ভীষণ র্যান্ডম, অথচ গভীরভাবে ভাবলে ভীষণ প্রাসঙ্গিক। রুবি একটা ঝালমুড়ির প্যাকেট নিয়ে রানাঘাটের বাড়ির উঠোনে বসে গল্প করছিল আমার সাথে। অকারণে জোরে জোরে হাসা ওর একটা বড় বাজে অভ্যাস ছিল। এটা নিয়ে মামিমার বড় রাগ ছিল। শুনলেই বলতেন, ঢিঙ্গি মেয়ে কোথাকার, এত খুশি কিসের কে জানি রে বাবা। বাপটাকে খেলি, মা খেদালো, নাক কাটলো সবার, এখন আমার সংসার খেতে এসছে। অদ্ভুত বিষয়, এসব শুনে কিন্তু রুবি রাগ করতো না। সেই অদ্ভুত হাসিটা হাসতো, আর হাসতে হাসতেই জীবনের চরম সত্যটা বলে দিতে পারত। ভাব দেবুদা, ওই লোকটা আমায় রেপ করলো, আমার দোষ। ভাবি সেই কারণে সুসাইড করলো, আমার দোষ। মা সঞ্জয় কাকুকে বিয়ে করলো, আমার দোষ। আমার এই অদ্ভুত রোগটা হলো, কেউ ডাক্তার অবধি দেখালো না, আমার দোষ। সঞ্জয় কাকুর পরিবারে একজন রেপ ভিকটিমকে রাখতে পারবে না, আমার দোষ। কি মজা না, কি কিউট বল। হ্যাঁ রে, তোর রাগ হয় না রুবি? ওই লোকটা আমার নাট বল্টু ঢিলা করে দিয়েছে, জানিস তো। ছেলেদের যে কি পিনিক আছে কে জানে। আমার না হঠাৎ করে সুরসুরি লাগে, খুব ঠান্ডা লাগে, খুব আনচান করে শরীর চুড়ে, গা গুলিয়ে ওঠে, কারণে অনেক হাসি পাই। বড় জড়িয়ে ধরতে ইচ্ছা করে কাউকে, বড় একা লাগে, তাই জড়িয়ে ধরতে চাই লোককে। কিন্তু কি মজার বিষয়, বয়স সম্পর্ক নির্বিশেষে সেই পুরুষগুলোর হাতগুলো অল্প কিছুক্ষণের মধ্যেই, বুঝলি তো, কি মজার বলতো। তাই আর রাগ করেই বা কী হবে বল। আমার একটাই দোষ ছিল, বুঝলি তো। ওই সেই দিন লুকোচুরি খেলতে গিয়ে ওই ঝোপে লুকানো, ঝোপে লুকিয়ে না কীরকম করে ঝপ করে বড় হয়ে গেলাম। ভাবতো কি মজা, কি মজা। কি মজা না, কি মিষ্টি। মার্গো দেবী কি মিষ্টি করে সরি বললেন না, কি কিউট। জুলফির গলার স্বর আবার আমাকে স্মৃতির চোরাবালি থেকে হ্যাঁচকা টান মেরে তুলে বাস্তবের রুক্ষ মাটিতে এনে ফেলল। এতক্ষণে দেখলাম লোকেশ আর জিতু উঠে জুলফির সামনে গিয়ে দাঁড়িয়েছে। আপনি আমাকে চেনেন না, কিন্তু আপনি একজন বৃদ্ধ উন্মাদ, আর আপনার এই হারাকিরি আমি আর এক মুহূর্ত বরদাস্ত করব না। আমি যাচ্ছি, আমাকে আটকাবার চেষ্টা পর্যন্ত করলে ফল খারাপ হবে বলে দিলাম। আপনাকে আটকাবার ইচ্ছে বা ক্ষমতা কোনোটাই নেই আমার মিস্টার মানধান, কিন্তু যাওয়ার আগে একটাই প্রশ্ন,
আপনার তো বিগত 6 বছরে কোনো হিট নেই, একের পর এক ফ্লপ, প্রায় কয়েক কোটি ধার। আচ্ছা, আপনার চলে কি করে? তাতে আপনার কি? না না, কিছুই না, কিছুই না। তবে আপনি যে গোপনে একটা ব্লু ফিল্ম পোর্টাল চালান, তার সমস্ত তথ্য প্রমাণ ছবি আমার কাছে আছে কিন্তু। আপনার রাজনৈতিক বাবারাও যে সেই সবে যুক্ত, সেটারও প্রমাণ তৈরি। আপনি বেরোলেই সেগুলো বেরিয়ে যাবে ইন্টারনেটে। বিশ্বাস না হলে দেখাই, ওই যে আপনার শান্তিনিকেতনের গুলো দেখাই। এক মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল জিতু মান্ধানের মুখ। ধপ করে বসে পড়লেন সেই সোফার উপর। তার অবস্থা থেকে হতাশ হয়ে লোকেশও পাশে বসে পড়ল। জুলফি নিষ্পলক তাকিয়ে রইল ওই দুজনের দিকে। আমি রুবির স্বামী হলাম বটে, কিন্তু প্রেমিক ছিলেন আপনি জিতুবাবু। বড় ভালোবাসতো আপনাকে রুবি, আপনার কোম্পানিতে কাজে ঢোকার পর থেকেই। আসলে ওর একমাত্র প্রোটেক্টর ছিল ওর বাবা, তাই পুরুষদের মধ্যেও কোথাও ওর বাবাকে খুঁজত। আর আপনারা সেই সুযোগে নিজের প্রেমিকাকে ড্রাগ দিয়ে নিজের ড্রাইভারের সাথে সঙ্গম করিয়ে সেটা দিয়েই আপনার এই ব্যবসার শুরু। কি দারুণ মজার না? কি ভীষণ কিউট। প্রায় 22টি ফিল্ম করিয়েছিলেন ওকে দিয়ে। আর নেশার ঘরে ওটাই জানতো না যে ওর সাথে আপনি নেই, আপনি আছেন ক্যামেরার পিছনে। হ্যাঁ, আপনি ক্যামেরার পিছনে আছেন। আমাকে ছেড়ে দিন স্যার, আমি জানি আমি অন্যায় করেছি, ক্ষমা করে দিন স্যার। লোকেশ ছুটে এসে জুলফির পা জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে লাগলো। স্পষ্ট বোঝা যাচ্ছে ওর ভীষণ ভয় ধরেছে। লোকেশ বাবু, আমি কেউ নই, নিমিত্ত মাত্র। আমি শুধু চাই ভারসাম্যটা টিকে থাকুক। মানে আপনার মতো বড়লোক বাপের সুপুত্তরীরা যা খুশি করে বেড়াবেন, তাহলে তো মানুষের কর্মের উপর থেকে বিশ্বাস উঠে যাবে। স্যার স্যার স্যার, আমার খুব ভালো লাগতো রুবিকে। কলেজে ওর প্রচুর ছেলে বন্ধু ছিল, কিন্তু আমাকেও একদম পছন্দ করতো না। তাই আমার খুব রাগ হতো ওর উপর। গ্রেট, অসাম, কি মিষ্টি। তাই আপনি কি করলেন? তার ছবি জোগাড় করলেন, নগ্ন ছবি, নোংরা ছবি, আর তাই দিয়ে শুরু করলেন ব্ল্যাকমেল। সত্যজিৎ রায়ের ভাষায় কালো ডাক। আপনার একটাই লক্ষ্য ছিল, যে মেয়ে আপনাকে প্রত্যাখ্যান করার স্পর্ধা দেখিয়েছে তাকে নিজের বিছানায় নিয়ে যাওয়া। বেচারি রুবি জানত এটা বেরিয়ে গেলে ওর পড়াশোনাটাও বন্ধ হবে আর মাথার ছাদটাও যাবে। তাই দিনের পর দিন ওকে ভোগ করলেন আপনি। এইসবের মধ্যে ওর রোগটা আরো ভয়ানক রূপ নিল। একটা সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে লাগলো। 3 বছর আগে আমার কাছে পেশেন্ট হয়ে আসে বেচারি। ডিপ্রেশন, ইনসোমনিয়া, স্কিজোফ্রেনিয়া, নিম্ফোমানিয়া সব মিলিয়ে তখন একদম তলানিতে রুবি। মুক্তি চাইছে এই নোংরা জীবনটা থেকে। যে মেয়েটা চিরকাল লড়াই করতে বিশ্বাস রাখতো, সে ভেঙে চুরে দুমড়ে মুচড়ে একটা জড় পদার্থে পরিণত হয়েছিল। সেই সূত্রেই আলাপ আর বিয়ে আমাদের। থামল জুলফি। জিতু আর লোকেশ এখন বিধ্বস্ত হয়ে পড়েছে। কোথাও তারা বুঝতে পেরে গেছে যে এবার আর মুক্তি নেই। তাদের নিতে পিছনে চুপচাপ এসে দাঁড়িয়েছে মুখোশধারী দুজন। কি করবেন আমাদের নিয়ে? আপনাদের মতন রাঘব বোয়ালদের আমার মতো নরবাচিন আর কি বা করতে পারে মশাই? আপনাদের প্রিয় ছবিগুলো আপনাদের দেখাবো শুধু।
বিজ্ঞান বলে মানুষ যে পাপ করে সেটা যদি তাকে বারবার দেখানো হয় তখন তখন সেই অনুভূতিটা তার কাছে খুব একটা সুখকর হয় না। জার্মান বিজ্ঞানী এরিকেরও তাই মত ছিল। ফিয়ার সাইকোসিসেরও এটাও একটা তত্ত্ব, যদিও এর জন্য ধরে নিতে হবে আপনারা মানুষ কিনা আমি জানি না। রুবির ছবিগুলোই রশি রশি না হয় দেখুন আপনারা। কথা দিচ্ছি আপনাদের কেউ ছুঁয়েও দেখবে না। জিতু আর লোকেশকে নিয়ে বেরিয়ে গেল মুখোশধারী দুই রক্ষী। হল ঘরের সব আলো জ্বলে উঠল। ঘরে শুধু আমি আর জুলফির চোখে মুখে একটা ক্লান্ত পরিশ্রান্ত ভাব। চুলগুলো উস্কো খুস্কো, চোখে একটা অদ্ভুত শূন্যতা। হাঁটু মুড়ে মাটিতে বসে আছে সে। আমি কিছু বলতে যাওয়ার আগে খুব আস্তে আস্তে বলে উঠল, দেবুদা তোমাকে বড় ভালোবাসত রবি। তুমি ছিলে ওর একমাত্র বন্ধু, জানো তো, একমাত্র বন্ধু। ও জানতো যে ছেলেদের থেকে তুমি টাকা, সিগারেট ইত্যাদি নিতে ওর নাম করে, ওকে চিঠি দেওয়ার নাম করে, কিন্তু তবুও কিচ্ছু বলতো না। কারণ ও জানতো তুমিও বড় একা, দুস্থ, তোমারও আপন বলে কেউ নেই, তাই তোমাকে বন্ধু ভাবত। বড় মনে পড়ছে রবির কথা। আমার মনে ভয়ের থেকে হঠাৎ করে যেন দুঃখের পরিমাণ বেড়ে গেল। ধরা গলায় বললাম, আমি কিন্তু কখনো ওর ক্ষতি চাইনি, কখনো ওকে ছুঁয়ে দেখার কথা স্বপ্নেও ভাবিনি আমি। উল্টে যখন পেরেছি ওকে ওকে আগলে রেখেছি মামিমার থেকে দিনের পর দিন। একদম সত্যি, কিন্তু আপনার ক্যামেরাটা শেষমেশ বেচতে হলো কেন? সংসার চালাতে পারছি না তো কি করব? খুব ভালো কথা। তো আপনার প্রথম ক্যামেরা ছিল সেই কোডাক KB10, দ্বিতীয় ক্যামেরা ছিল একটু ডিজিটাল ক্যামেরা, প্রায় 12,000 টাকা দামে। কিন্তু ওই সময় কি করে জোগাড় করলেন এত টাকা? কি করে? পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে আমার। অতীতের কঙ্কালগুলো এখন সব বাইরে। নিয়তির থেকে পালানো যায় কি? মামা উপহার দিয়েছিলেন। মামা? সেই মামা যিনি আপনাকে উঠোনে দাঁড় করিয়ে জুতো পেটা করেছিলেন, তিনি আপনাকে উপহার দিলেন, তাও তো দামি। কি মজা না? মনে পড়ে গেল একটা বৃষ্টি ভেজা সেপ্টেম্বরের সন্ধ্যার কথা। মামিমা তখন বাপের বাড়ি গিয়েছেন, তার ভাইয়ের শরীর খারাপ বলে। হালকা ঠান্ডা পড়েছে তখন। পুজোর মাত্র আর 2 সপ্তাহ বাকি। পাড়ার মাঠে প্যান্ডেল বাঁধা হচ্ছে। সন্ধে 7টার খবর দেখে আজ আর সিরিয়াল দেখলেন না মামা। পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে মুড়ি মাখা খেয়ে নিজের ঘরে চলে গেলেন। আমি পাড়ার রকে আড্ডা সেরে ঘরে এসেছি সবে। টিভি দেখতে গিয়ে মামাকে না দেখে আশ্চর্য লাগলো। ভাবলাম উপরে গিয়ে দেখে আসি। বাড়ির চাকরদের আর আশ্রিতদের দোতলায় যাওয়া নিষেধ ছিল মামিমার। কি মনে হলো উঠে গেলাম উপরে। পা টিপে টিপে এগিয়ে গেলাম মামার ঘরের দিকে। আধ খোলা দরজা, একটা বাল্ব জ্বলছে টিম টিম করে। বাইরে রুবির হাওয়াই চটি দেখে আর ভিতর থেকে আসা দ্রুত শ্বাস প্রশ্বাসের আওয়াজ শুনে বুঝতে বাকি ছিল না যে ভেতরে কি হচ্ছে। আমার হাতে ক্যামেরাটা ছিল। ভেতরে ফ্যানের ঘ্যার ঘ্যার শব্দের আড়ালে তুলেছিলাম 2টো ছবি, রুবির আর মামা বাবুর। নিজে গিয়ে স্টুডিওতে গিয়ে ওয়াশ করিয়েছিলাম ছবিগুলোকে, যাতে কেউ জানতে না পারে।
তুমিও দেবুদা? আমি কাউকে ব্ল্যাকমেল করতে চাইনি, কিন্তু যখন দেখলাম আমাকে জুতো পেটা করে রুবিকে ঘরে নিয়ে গিয়ে আদর করা হলো, আমি তখন পাগল হয়ে গেছিলাম। সোজা গিয়ে বলেছিলাম আমাকে, হয় টাকা দাও, না হলে ছবিটা মামিমাকে দেখিয়ে দেবো। কি মজা, কি কিউট। এই অবধি ঠিক ছিল, কিন্তু কায়দা করে ঠিক লোকেশের ব্যাগে ছবিগুলো দেওয়ার কি মানে শুনি? মানে রুবির উপর এটাই প্রতিশোধ ছিল তার? মানে কি ভয়ানক ঈর্ষা! হ্যাঁ দেবুদা, রুবি কিন্তু সত্যি বিশ্বাস করতো তোমাকে, আর তোমার মামার অত্যাচার সহ্য করে ও কি খুব সুখী ছিল তোমার মনে হয়? যে ওকে হিংসা করতে ছাড়লে না তুমি? বাকি সবাই জানো আর জানি, কিন্তু তোমাকে কিন্তু রুবি মানুষ ভাবতো, বন্ধু ভাবতো। নিজের অজান্তেই এক ফোঁটা চোখের জল পড়ে গেল আমার চোখ থেকে। মনের ভিতর বিক্ষিপ্ত সৃষ্টির একটা ঝড় উঠল। অনেক ছেঁড়া ছেঁড়া ছবি উড়ে বেড়াচ্ছে, আমার, রুবির, মামার, পর্ণার, ঝিলিকের। ভাবনাগুলো ধীরে ধীরে থিতিয়ে যেতে থাকলো। হ্যাঁ, আমি অপরাধী। যে শাস্তি ও দেবে তা আমাকে পেতেই হবে। যা করবেন করুন, আমি তৈরি। শুধু একবার যদি রুবির সাথে দেখা করিয়ে দেন আমার, আমি একটিবার ক্ষমা চাইব ওর থেকে। ক্ষমাই বটে, তবে আপনাকে কিছু করতে হবে না। আপনার শাস্তি একটাই। স্বর্গে যুধিষ্ঠিরকে কি শাস্তি পেতে হয়েছিল জানো তুমি? আমি আর উত্তর দেওয়ার অবস্থায় নেই। শুধু ভয় নয়, একটা পাপ বোধ আমার গলা চেপে ধরেছে। খুব রাগ হচ্ছে নিজের উপর, নিজের নিয়তির উপর। নরক দর্শন। একটা কাঁচের ঘরের এক কোনায় বসে আছে লোকেশ। মেঝের ওপর উপর হয়ে শুয়ে পড়েছে জিতু মান্ধার। লোকেশ অনেকটা বাচ্চাদের মতো চিৎকার করে কেঁদে চলেছে অনর্গল। পাশেই বমি করছে জিতু। তার দামি শার্ট অনেকটা মাখামাখি হয়ে গেছে। মাঝে মাঝে উঠে বসে দেওয়ালে মাথা ঠুকছে জিতু, আর তারপর অদ্ভুতভাবে কান ঢাকছে। বুঝতেই পারলাম এই কাঁচের চেম্বারটা শীততাপ নিয়ন্ত্রিত। ভিতরে দেওয়ালের এলইডি স্ক্রিনে এক নাগারে দেখানো হচ্ছে জিতুর বানানো পর্নোগ্রাফি। তাতে রুবি রয়েছে। ভিতরের কোন আওয়াজের থেকে বাঁচতে ওরা কান ঢাকছে আন্দাজ করতে কষ্ট হলো না আমার। দৃশ্যটা দেখে ভিতর থেকে গা গুলে উঠছে আমার, বমি পাচ্ছে, কিন্তু কিছুই বলতে পারছি না। ভগবান ভাঙ্গি আর মার্গোর অবস্থার সম্বন্ধে তো আগেই বলেছি। জানি এগুলো কোনোদিন ভুলতে পারবো না আমি। দুঃস্বপ্নের মতো এই দৃশ্যগুলো আমরণ তাড়া করে বেড়াবে আমাকে। আমার পাশে দিবাকর ও জুলফি। আমাকে একটা ক্যামেরা দেওয়া হয়েছে, আর আমার শাস্তি হলো এই চারজনের দুর্দশা ক্যামেরা বন্দি করা। সত্যি সত্যি এটা নরক দর্শনের থেকে কিছুই কম না। প্রতিটা ক্লিকের সাথে যেন আমার মাথায় চেপে যাচ্ছে এই নারকীয় ছবিগুলো। কোনোদিন আমার পিছু ছাড়বে না এরা। ধীরে ধীরে একটা ঘোরের মধ্যে ডুবে যাচ্ছি আমি। আঙুলগুলো যেন ক্যামেরার মূল বাটনটা টিপতেই পারছে না। শাটারের শব্দটা যেন বাজের মতো শোনাচ্ছে। শেষ ছবিটা তুলে মাথা ঘুরে মাটিতে পড়েই যাচ্ছিলাম, কিন্তু আমাকে ধরে ফেললো দিবাকর। ঠিক আছে, নিশ্চয়ই ভাবছো আমার থেকে বড় স্যাডিস্ট দুনিয়াতে দুটো নেই, কিন্তু বিশ্বাস করো আমার কাছে রুবির মানসিক অত্যাচার অনেক বেশি দুঃখের। একটা মানুষের মন নিয়ে দিনের পর দিন এমন পাশবিক নির্যাতন করা হয়েছে যে কি বলবো। ওর বাঁচার ইচ্ছেটুকু গলা টিপে মেরে দিয়েছিলে তোমরা সবাই। কি চেয়েছিল বলো তো মেয়েটা?
একটা ভালোবাসার মানুষ। আর আর তোমরা মুখ নামিয়ে কান্নায় ভেঙে পড়ল জুলফি। দিবাকর ওকে ধরে পাশের ঘরে নিয়ে গেল। এই প্রথমবার বড় অসহায় লাগছিল জুলফিকে দেখে। আমি কোনো মতে টলতে টলতে ওদের পিছনে পিছনে গেলাম। একটা চেয়ারে উদাস মুখে জুলফি বসে আছে। দিবাকর আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, আপনার মামাবাবু কাল কিছুক্ষণ আগে হাসপাতালে ভর্তি হয়েছেন। একটা সিরিয়াস স্ট্রোক হয়েছে ওনার। মামিও শয্যাশায়ী। আসলে ছবিগুলো জাস্ট নিতে পারেননি ওনারা। মানে ওরা তো ভাবলো আমি ছবিগুলো। যান, আপনারা যে যার ঘরে গিয়ে বিশ্রাম নিন। ঠিক রাত 12টায় কেক কাটা হবে। পারলে আমাকে এবং নিজেদের ক্ষমা করবেন, কারণ সেটা না করতে পারলে জীবন অসহ্য হয়ে যাবে। ধীর পায়ে হেঁটে চলে গেল জুলফি। এক মুখোশধারী আমাকে ঘরে নিয়ে গেল। একটা বিশ্রী ঘুমের নাগপাশে যেন আমাকে বেঁধে ফেলা হয়েছিল। কোনটা বাস্তব আর কোনটা যে কল্পনা নিজেই বুঝে উঠতে পারছিলাম না। সারি সারি ছবি উড়ে বেড়াচ্ছিল সেই স্বপ্নে, হাজার আলো ঝলসানো, যেন ঠিক একটি রক ব্যান্ড পারফর্ম করছে ঠিক চোখের সামনে। মুখোশধারী লোকেরা ড্রাম, গিটার, কিবোর্ড বাজাচ্ছে মত্ত হয়ে। মাঝখানে জুলফি মাথা ঝাঁকিয়ে গেয়ে যাচ্ছে। মাতালের মতো কিছু লোক নেচে যাচ্ছে, তাদের মুখ ভাবলেশহীন। আর ভিড়ের মধ্যে আমি রুবিকে খুঁজে বেড়াচ্ছি। রুবি, এই রুবি, রুবি তুই কোথায়? এর মাঝে এক মুখোশধারী আমাকে ধরে ঝাঁকাতে শুরু করে দিল। চোখ খুলে দেখলাম একটা ঝাপসা মুখোশ আমার সামনে। তার সহায়তায় তৈরি হয়ে কোনো মতে হল ঘরে এলাম। ঘড়ি বলছে তখন রাত 11:55। দারুণভাবে সাজানো হয়েছে হলটাকে, ঠিক যেন একটা বাচ্চা মেয়ের জন্মদিন। চারদিকে রঙিন আলো, বেলুন, টেবিলের মাঝখানে একটা বিশাল কেক। এখন আবার ওয়েটারগুলো ফিরে এসেছে। চারদিকে সাজগোজ দেখে কারো পক্ষে বলা অসম্ভব যে কি মারাত্মক একটা ঘটনা ঘটে গেছে ঠিক এইখানেই। একটা নীল পাঞ্জাবি পরে এসে দাঁড়িয়েছে জুলফি। বাকি চারজনের অবস্থা শোচনীয়। জড় পদার্থের মতো বসে আছে লোকেশ আর জিতু। তাদের চোখের পাতা অব্দি নড়ছে না। একটা নাইট স্যুট পরে ভয়ে কুঁকড়ে বসে আছে মার্কো। দুজন লোক একটা হুইল চেয়ারে বসিয়ে নিয়ে এসেছে ভগবান ভঙ্গিকে। দশাশয়ী চেহারার বিরাট লোকটাকে যেন কেউ দুমড়ে মুচড়ে ভেঙে ফেলেছে। মুখে কোনো অনুভূতি নেই, চোখের পলক পড়ছে না। আমরা সবাই একে অপরকে দেখে যেন আরো বেশি ভয় পেয়ে গেলাম। আমি ছাড়া কেউ জানে না বাকিদের কি হয়েছিল, কাজেই ভয়টা এখন চিরসঙ্গী। সামনে টেবিলে রকমারি খাবার সাজানো, মাঝে একটা বিরাট কেক, কিন্তু আর কিছু খাওয়ার মতো অবস্থা আমাদের কারণ নেই। আজ কেন? আর কোনোদিনই আমরা ঠিক করে কিছু খেতে পারবো না হয়তো। আমাকে ক্ষমা করবেন, একজন হোস্ট হয়ে অতিথিদের সাথে এরকম ব্যবহার করাটা এক প্রকার অসভ্যতা, কিন্তু একজন স্বামী হয়ে এটা জাস্টিফাইড। কারণ আপনারা যে অপরাধ করেছিলেন তার জন্য শারীরিক শাস্তি যথেষ্ট ছিল না। মানুষের মন একটা অত্যন্ত জটিল সমীকরণ, আবার সংবেদনশীল বটে। আপনাদের কল্যাণে রুবির যে মানসিক দশা হয়েছিল তা বলে বোঝানো যাবে না। যৌনাচার না করলে ওর শরীরে নানা প্রতিক্রিয়া দেখা দিতে থাকে। এর মধ্যে সব থেকে মারাত্মক ছিল আরো যৌনাচারের ইচ্ছে। আমি বুঝেছিলাম ওকে সুস্থ করতে গেলে ওকে যৌনাচার করতে দিতে হবে, কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব ছিল না।
সেটা করতে গেলে এই বয়সে নিজের স্ত্রীর ঘরে জিগালো পাঠাতে হতো আমাকে। শারীরিক যৌনতা না করলেও শরীর খারাপ হতো, আর করলে হতো ভয়ানক মানসিক বিষাদ। যে অনুভূতিগুলো আমাদের জীবনের সব থেকে স্বর্গীয় হয়ে ওঠে মস্তিষ্ক ও মনের সহযোগিতায়, সেই অনুভূতিগুলোই ওর কাছে নারকীয় হয়ে উঠেছিল মনের ও মাথার বিরোধে। শেষের দিকে নিজেকে ঘৃণা করতো রুবি, মরে যেতে চাইতো, নিজেকে বোঝা মনে করতো আমার উপর। হাজার চেষ্টা করেও ওকে এটা বিশ্বাস করাতে পারিনি যে ও সেরে উঠতে পারে। একজন ডাক্তার হিসাবে, স্বামী হিসাবে আমি একজন ব্যর্থ মানুষ। যাকে ভালোবেসেছিলাম তাকেও ঘাড়ে চেপে বসা পাপবোধটা আরো শক্ত করে ধরল। এবার কাঁপা কাঁপা কণ্ঠে অনুরোধ করলাম জুলফিকে, একবার প্লিজ ডাকবেন রুবিকে। আজ থেকে ঠিক 20 দিন আগে রাতে রুবি আমার কাছে তার বার্থডে গিফট চায়। এই প্রথম মুখ ফুটে কিছু চাইল সে, আর আমি বুঝেছিলাম যে এটাই ও মন থেকে চায়। আমি বুকে পাথর রেখে ওকে একটা চুমু খেয়ে, Hey Ruby, where are you? Ruby, where are you? শান্ত হন মিস গোমস, শান্ত হন। রুবি নেই, আর কোনো দিন আসবে না ও। কারণ আজ থেকে ঠিক 10 দিন আগে রাতে আমি বালিশ চাপা দিয়ে রুবিকে খুন করে ওকে মুক্তি দিয়েছিলাম। ওই চেয়েছিল, হ্যাঁ ওই চেয়েছিল ওটা ওর জন্মদিনের উপহার হিসাবে। না 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 দেবুদা, এবারের মতো না, আপনাদের আর ক্ষমা চাওয়া হলো না রুবির কাছ থেকে। হ্যাঁ, তবে চিন্তা করবেন না, সে সুযোগ আপনারা পাবেন। ঘরে এখন নিখাদ নীরবতা। ভয়ের কালো মেঘ যেন ঘরটাকে ঘিরে ফেলেছে। রবির মৃত্যুর খবরটা শুনে আমাদের যে এরকম প্রতিক্রিয়া হওয়া উচিত ছিল তা কিছুই হলো না, কারণ প্রতিক্রিয়া দেওয়ার মতো মানসিক অবস্থা কারোর ছিল না। মার্গো বিড়বিড় করে বলে চলেছে, No, 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 shit! No, 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 shit, 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 shit! ফিরে আসি সেই ভারসাম্যের ব্যাপারে। আপনারা যে মানসিক নির্যাতন করেছিলেন রবির উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, তার বদলে আপনাদের আমি আমার একটা এক্সপেরিমেন্টের গিনিপিগ বানালাম। এটাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের একটা নিষিদ্ধ পরীক্ষা। মার্কিন মূলকে এটা করা ব্যান ছিল। এটা 2টি স্তরে মানুষের মস্তিষ্কে এমন আঘাত দিতে হয় যাতে তার বাস্তব ও কল্পনার জগৎ একেবারে মিলেমিশে যায়। তাদের ভয় 1000 গুণ বেড়ে যায়। হয়তো ইলিউশন হবে, হ্যালুসিনেশন হবে। প্রথম স্টেজ শেষ, এখন একেবারে শেষ স্টেজে আমরা। এটাকেই বলে ইনডিউসড ফিয়ার সাইকোসিস। জুলফির কথা শুনেই সবাই নড়ে চড়ে বসল। ভগবান সিং ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে উঠে দাঁড়ালো। এখনো শাস্তি শেষ হয়নি, এখনো বাকি আছে। ভাবতেই শির দ্বারা দিয়ে একটা হিমেল স্রোত নেমে এলো আমার। আমরা যে খাবার টেবিলে বসলাম তার ঠিক উল্টো দিকের চেয়ারে এবার জুলফি বসলো। টেবিলে রকমারি খাবার সাজানো। আমাদের সবাইকে একবার দেখে বলল, জানেন তো, আমি সারাদিন রুবিকে দেখতে পাই। আমার হাইপোথিসিস বলে ওকে নিজে হাতে খুন করার পাপবোধ আমার মস্তিষ্কে একটা বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তাই আমি ভূত দেখি, রোজ রুবি আসে আর আপনাদের কথা বলে। আমি জানি ভূত বলে কিছু হয় না, কিন্তু মস্তিষ্কের ভূত দেখার একটা ব্যাখ্যা থাকে। আমি নিজের এক্সপেরিমেন্টে নিজেই টেস্ট সাবজেক্ট।
ভয়ের একটা নিকষ আবহাওয়া সৃষ্টি হয়েছে ঘরে। এই লোক উন্মাদ, যা খুশি করতে পারে। তবে যদি আমার হাইপোথিসিস ঠিক হয়, এই একই পাপবোধ থেকে আগামী দিনে আপনারাও রুবিকে দেখবেন। রুবি রায়কে মনে পড়বে। কেন আমি একা সহ্য করবো এসব? আপনাদের সাথে তাই আমি রুবিকে ভাগ করে নিতে চাই। ক্ষমা করবেন আমায় আমায় কারণ এরপর থেকে আর আপনাদের জীবন একরকম থাকবে না, একেবারেই থাকবে না। সাথে সাথে একজন ওয়েটার একটা লম্বা ঢাকা সার্ভিং বোল নিয়ে পাশে এসে দাঁড়ালো। অনেকটা ইস্টারের সময় টার্কি ঢেকে রাখা যেভাবে হয় সেভাবেই। চাপা কণ্ঠে জুলফি বলল, ওর শরীরটা ঠিক কতটা প্রিয় ছিল আপনাদের সেটা তো আজকে লাঞ্চেই দেখলাম। একেবারে চেটে পুটে সাফ করে দিলেন। সার্থক আমার রান্না করা। যেটাকে দুপুরে মাটন বলে গোগ্রাসে গিললেন না আপনারা, ভূয়সী প্রশংসা করলেন কুকের। সেটা রুবিরই দেহের অংশ। কি সুস্বাদু বলুন। একই সাথে দুটো আওয়াজ পেলাম। সিয়ারাম বলে ধপাস করে পড়ল ভগবান ভঙ্গি, আর সশব্দে হর হর করে বমি করে ফেললো মার্গো। ভয়ানক গা গুলে উঠল আমার, গলা একেবারে শুকিয়ে কাঠ। বমি না এসে গলা চিরে গেল আমার। কিন্তু না, জুলফির আরো পরীক্ষা বাকি আছে। লেডিজ এন্ড জেন্টলম্যান, আমার সুন্দরী স্ত্রী রুবি রায়কে জানান শুভ জন্মদিন। বলেই এক ঝটকায় সে পাশের প্লেটের ঢাকনা তুলে দিল। তারপর যেটা দেখলাম, তারপর থেকে সত্যি আমার কল্পনা আর বাস্তবের মাঝের দেওয়ালটা চিরতরে ভেঙে গেল। আতঙ্কের পরিসীমা মাপার ক্ষমতাটাও লোপ পেয়েছে আমার। প্লেটের উপর রাখা রয়েছে রুবির কাটা মুন্ডুটা, গলা থেকে কাটা, কিন্তু সম্পূর্ণ মেকআপ করা। মাথায় টিকলি, নাকে নোলক, চোখে সেই অদ্ভুত চাহনি। আমি বুঝতে পারছি আমার ঝাপসা হয়ে যাচ্ছে চারিদিক। বুকের ভিতরটা কেউ হাতুড়ি মারছে। চোখ বন্ধ হয়ে জ্ঞান হারানোর ঠিক আগে একবার রুবির মুখটা দেখতে পেলাম। প্লেটের কাটা মুন্ডুটা যেন বলছে আমায়, তুমিও দেহুদা পারলে। চারিদিক সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত হওয়ার আগে শেষবারের মতো জুলফির গলা কানে এলো। এবার থেকে রুবি আপনাদের সারাক্ষণ ওকে দেখতে পাবেন আপনারা। যত খুশি ক্ষমা চেয়ে নেবেন তখন। নিকষ কালো অন্ধকারের মধ্যে ধীরে ধীরে ডুবে যেতে লাগলাম আমি। সত্যি, নিয়তির হাত থেকে কি আর পালিয়ে বাঁচা যায়? দূরে কোথাও একটা FM বাজছে। আবছা ছেঁড়া ছেঁড়া শব্দগুলো ভেসে আসছে কানে। শচীন ভৌমিকের কথা, রাহুল দেব বর্মনের সুর ও কণ্ঠ। এককালের সুপারহিট গান। তবে এই মুহূর্তে এই গানটা শুনলেই আমার গাটা শিরশির করে উঠছে। ফোন পিক পিক শব্দে জানান দিল আর বড় জোর 5 মিনিট। পুরো লেখাটা মেল করে দিলাম প্রকাশককে। আশপাশটা যেন ভয়ানক শুনশান হয়ে গেছে এখন। বাইরের হলদে স্ট্রিট লাইটটা বার চারেক দপদপ করে পুরোটাই নিভে গেল। একটা প্রাণহীন গাঢ় অন্ধকার ধীরে ধীরে চারদিক থেকে ঘিরে ধরছে আমাকে। ও আসছে, জানি আমার আশেপাশেই আছে ও।
আমার শরীরের ভিতরে আছে ওর দেহের অংশ বিশেষ। নিজেকে অনেকবার বুঝেছি যে রুবি রায় মিথ্যে, আরও কোনোদিন ফিরে আসতে পারবে না। সুলফি আমাদের ব্রেনের সাথে এক নোংরা রসিকতা করেছে। ঠিক যে রোগটা রুবির ছিল, ও সেটাই আমাদেরও দিয়েছে। মন, মস্তিষ্ক আর ইন্দ্রিয়গুলো একে অপরের সহযোগিতা করার জায়গায় একে অপরকে বিভ্রান্ত করছে। ইনডিউসড ফিয়ার সাইকোসিস বা কৃত্রিম উপায়ে মানুষের মস্তিষ্কে ভয়ের বীজ রোপণ করা, সেটাই হয়েছে আমাদের সাথে। এই অনুভূতি যে কি ভয়ানক, কতটা অস্বস্তিকর, সেটা লিখে বোঝানো যায় না। বিগত 3 দিন রোজ লড়াই করেছি আর বুঝেছি এইভাবে আর বেঁচে থাকতে পারবো না। 23 বছর আগের পাপ ঠিক তাড়া করে শেষমেশ আমাকে ধরেই নিল। আমার ঠিক সামনের সিটেও বসে আছে, একটা ফুল ফুল স্কার্ট পরে পা দোলাচ্ছে, হাতে আচারের শিশি, সেই আগে রুবি। শুধু ওর গলার কাছ থেকে ওর মাথাটা কাটা, সেই মাথাটা ওর হাতে। আমার দিকে কুতকুতে চোখে তাকিয়ে প্রায় জান্তব স্বরেও বলছে, তুমিও দেহুদা পারলে। শেষ হলো আমাদের আজকের গল্প মনে পড়ে রুবি রায়। গল্পটি ভালো লাগলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প? আপনার সুচিন্তিত মতামত ও পরামর্শ জানান কমেন্ট বক্সে। পরবর্তী গল্পের আপডেট পেতে আমাদের ফলো করুন ফেসবুক ও ইনস্টাগ্রামে। আজ আসি, আবার দেখা হবে। ভয় থাকুক গল্পেই, চিত্ত হোক ভয় শূন্য।